আজকে আমরা আলোচনা করব প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা আলোচনা করছি। তো প্রথম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে হচ্ছে হরমোন। এই হরমোন শব্দটি প্রথম আবিষ্কার করেছিল বেলিং অ্যান্ড স্টার্লিং। বেলিস অ্যান্ড স্টার্লিং 1905। এই প্ল্যান্ট হরমোনদের নাম বলা হয়, প্ল্যান্ট হরমোনদের কি বলে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরদের কি বলা হয়, ফাইটো হরমোন। ফাইটো মানে প্ল্যান্ট আর হরমোন মানে এমন একটা রাসায়নিক পদার্থ যেটা খুব অল্প পরিমাণে তৈরি হবে এবং উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে কাজ করবে, কাজ করার পর নির্দিষ্ট এনজাইমের মাধ্যমে তারা ধ্বংস হয়ে যাবে। সেটাই হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা হরমোন বা ফাইটো হরমোন। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আর স্মল, খুব ছোট হবে, সিম্পল, খুব সাধারণ হবে, মলিকিউলস অফ ডাইভার্স কেমিক্যাল কম্পোজিশন, কিন্তু এদের কেমিক্যাল কম্পোজিশন বিভিন্ন ধরনের হতে পারে। দে কুড বি ইনডোল কম্পাউন্ড। তাহলে আমাদের ইনডোল কম্পাউন্ড যেমন ইনডোল 3 অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, অ্যাডেনিন ডেরিভেটিভ যেমন এন ফুটফুরিল অ্যামাইন পিউরিন বা কাইনেটিন, ডেরিভেটিভ অফ ক্যারোটিনয়েড থেকে আসতে পারে যেমন অ্যাবসিসিক অ্যাসিড এবং টার্পিন থেকেও আসতে পারে জিব্বারলিক অ্যাসিড এবং গ্যাসেস থেকেও আসতে পারে, গ্যাস যেমন ইথিলিন। তাহলে আমাদের যে এগুলো পাওয়া গেল প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তারা ইনডোল কম্পাউন্ড দিয়ে তৈরি হতে পারে, যেমন আইএএ। ইনডোল ডেরিভেটিভ হতে পারে, ইনডোল থেকে আসা তৈরি হওয়া, যেমন N6-ফসফরিল অ্যামাইন পিউরিন বা কাইনেটিন। ডেরিভেটিভ অফ ক্যারোটিনয়েড হতে পারে, যেটা অ্যাবসিসিক অ্যাসিড, টার্পিনস, জিব্বারলিক অ্যাসিড এবং গ্যাসেস ইথিলিন হতে পারে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আর ভ্যারিয়াসলি ডেসক্রাইব অ্যাজ প্ল্যান্ট গ্রোথ সাবস্ট্যান্স, প্ল্যান্ট হরমোন অর ফাইটো হরমোন। এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরগুলোকে বলা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ সাবস্ট্যান্স বলা হতে পারে বা প্ল্যান্ট হরমোন বলা হতে পারে বা ফাইটো হরমোনও বলা হয়। The plant growth regulator can be broadly divided into two groups based on their function in living plant body. তাহলে এরা উদ্ভিদের উপরে যে প্রসেসে কাজ করে তার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার গ্রোথ প্রমোটিং, যেটা হচ্ছে গ্রোথটাকে বাড়াচ্ছে, গ্রোথ প্রমোটিং অ্যাক্টিভিটিস such as cell division, cell enlargement, pattern formation, tropical growth, flowering, fruiting and seed formation. তাহলে কিছু আছে যারা প্ল্যান্ট গ্রোথটাকে প্রমোট করছে মানে বৃদ্ধি করছে, এখানে সেল ডিভিশন বাড়িয়ে দিচ্ছে, কোষটা সাইডে বড় করছে, প্যাটার্ন অফ ফর্মেশন, কখনো লিভ, কখনো স্টেম, কখনো রুট, কখনো ফ্রুটস, ফ্লাওয়ার ইত্যাদি ফর্মেশন করছে এবং কি করছে, ফ্রুট ফর্মেশন করছে। এগুলো হচ্ছে তোমার, এগুলোকে বলা হচ্ছে গ্রোথ প্রমোটার, যেমন অক্সিন হতে পারে, জিব্বারিন হতে পারে, সাইটোকাইন হতে পারে। The plant growth regulator other groups play an important role in plant response to wounds and stresses of biotic and abiotic agent. কিন্তু অন্য যেগুলো রয়েছে যারা তোমার মেনলি প্ল্যান্ট কোনো কারণে ইনজিউরি হলে বা তোমার হচ্ছে কি কোনো স্ট্রেস কন্ডিশন তৈরি হলে যেগুলো গ্রোথ ইনহিবিটর হিসেবে কাজ করে এবং কি তারা স্টিমুলেট করে ডরমেন্সি, সুপ্ত অবস্থাকে বৃদ্ধি করে এবং লিফ অ্যাবসিশন, অর্থাৎ একটা ফল পেয়ে গেল, পাকার পর ফলটা ঝরে পড়ে যাচ্ছে, বা একটা লিফ তোমার নষ্ট হয়ে গেছে, লিফটা ঝরে পড়ে যাচ্ছে, এই যে অ্যাবসিশন বা ঝরে পড়া, এই কাজগুলোকে স্টিমুলেট করে। যেমন হচ্ছে ইথিলিন, গ্যাসিয়াস হরমোন এবং অ্যাবসিসিক অ্যাসিড, এই দুটো হরমোন হচ্ছে তোমার এই কাজের হরমোন। দ্য গ্যাসিয়াস plant growth regulator ethylene could fit either of the groups, but it is largely as an inhibitor growth activity. তাহলে ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড দুজনে কি করে, গ্রোথকে ইনহিবিশন করে। এবার এতে কিছু বৈশিষ্ট্য দেখা যাক। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে নো গ্ল্যান্ড, উদ্ভিদের মধ্যে কোনো কিন্তু মানে হরমোন তৈরি করার জন্য কোনো গ্ল্যান্ড থাকে না। তাহলে হরমোনগুলো কোথা থেকে তৈরি হয়, এগুলো লিভিং সেল থেকে তোমার ডাইরেক্টলি প্রডিউস ফাইটো হরমোন। তাহলে ফাইটো হরমোন তৈরি করার জন্য কোনো গ্ল্যান্ড নেই, এগুলো লিভিং টিস্যু থেকে ডাইরেক্টলি চলবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি এরা যেখানে সোর্স সেই জায়গা থেকে দূরবর্তী স্থানে গিয়েও কাজ করতে পারে, দূরে, ফার প্লেস বা লং ডিস্টেন্সে তোমার গিয়ে কোন স্থানে তোমার কাজ করে।
বা তোমার যেখানে সোর্স সেখানেও কাজ করতে পারে। তো দু অংশতেই এরা কাজ করতে পারে। তারপরে 3 নম্বর হচ্ছে কি, যে হরমোন বা ফাইটো হরমোন অ্যাক্ট অ্যাজ প্রাইমারি মেসেঞ্জার। এর মানে হচ্ছে, ধরুন এটা একটা কোষের মধ্যে এরকম রিসেপ্টর বা গ্রাহক রয়েছে। তো প্রথমে অক্সিন ধরে নাও আসলো, অক্সিন প্রাইমারি মেসেঞ্জার হিসেবে আসলো। তারপর এরা কী করলো, এখানকার সেকেন্ডারি মেসেঞ্জারকে অ্যাক্টিভেট করলো, এটিপি সাইক্লিক এমপি ফরমেশন করলো। সাইক্লিক এমপিটা হলো তোমার সেকেন্ডারি মেসেঞ্জার। এ তখন গিয়ে স্পেসিফিক ফাংশন করলো। তাহলে এখানে প্ল্যান্ট হরমোনগুলো কী করলো, একটা প্রাইমারি মেসেঞ্জার কাজ করলো, এবং এই পদ্ধতিটাকে বলা হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশন পদ্ধতি। এবং হরমোন অতি অল্প মাত্রা, ভেরি স্মল অ্যামাউন্টে কাজ করে, স্মল অ্যামাউন্টে কাজ করে, তো এর জন্য বেশি কিছু দরকার পড়ে না। এবং কাজ সম্পন্ন করার পর এরা ডেস্ট্রয় আফটার ফাংশন, কাজ শেষ করার পর এরা ধ্বংস হয়ে যায়। যেমন ধরে নাও ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিজেন ধ্বংস করে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ এনজাইমের দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমরা এই যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরকে দুটো ভাগে ভাগ করেছি, একটা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার, একটা ইনহিবিটর। এছাড়াও যে কোশ্চেনগুলো পরীক্ষা আসে, একটা হচ্ছে তোমার হয়তো এক্সাম্পল চাইছে যে নাইট্রোজিনাস ফাইটো হরমোনের নাম বলো। নাইট্রোজিনাস ফাইটো হরমোনের এক্সাম্পল হয়ে গেল অক্সিন বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এখানে ইন্ডোল গ্রুপ থাকছে, অ্যান্ড হচ্ছে কাইনেটিন, যেটা হচ্ছে পিউরিন জাতীয় ফাইটো হরমোন। তারপর হচ্ছে নন নাইট্রোজেনাস, সেগুলো এক্সাম্পল হয়ে গেল তোমার ইথিলিন, জিববারেলিক অ্যাসিড অ্যান্ড অ্যাবসিসিক অ্যাসিড। এটা হচ্ছে নন নাইট্রোজেনাস ফাইটো হরমোন। এছাড়াও তোমার হচ্ছে কি, প্রকৃতি অনুসারে এটা কেমিক্যাল আর নেচার হিসেবে নাইট্রোজেন ভাগ করেছে দুটো ভাগে, একটা ন্যাচারাল হরমোন, আর্টিফিশিয়াল হরমোন। অ্যান্ড ন্যাচারাল ক্ষেত্রে এগুলো পাচ্ছি আমরা আর্টিফিশিয়াল ন্যাপথলিক অ্যাসিডিক অ্যাসিড 2,4-D 2,4,5-T ইত্যাদি পাচ্ছি। এছাড়া আরও কিছু হাইপোথেটিক্যাল হরমোন রয়েছে, হরমোন লাইক ফ্লোরিজেন অ্যান্ড ভার্নালিন, এর ফ্লাওয়ারিংয়ে হেল্প করছে। এরপর আমরা চলে আসবো ফার্স্ট প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটার নাম হচ্ছে অক্সিন। তার আগে আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কখন ডিসকভার হয়েছিল সেটা নিয়ে আবার আলোচনা করব। তো বিজ্ঞানী ডারউইন তার পাওয়ার অফ দ্য মুভমেন্ট অফ প্ল্যান্ট বই, পাওয়ার অফ দ্য মুভমেন্ট অফ প্ল্যান্ট, ডারউইন এই বইটাতে সে কি করেছিল, ডারউইন প্রথম এই যে প্ল্যান্টের যে কোলেপ্টাইল মানে হচ্ছে বীজপত্রব কাণ্ড, যেটা তার বৃদ্ধিটাকে ভালোভাবে দেখিয়েছিল। Interestingly, the discovery of each of the 5 major groups of plant growth regulator have been accidental, মানে এটা হঠাৎ করে আবিষ্কার হয়েছে বা একটা কাজ করতে অন্য কাজ করতে আবিষ্কার হয়ে গেছে। All this started with the observation of Charles Darwin and his son Francis Darwin when they observed that the coleoptile of canary grass respond to the unilateral illumination by growing towards the light source protoplasm. তারা কি করলো, প্রথমে ডারউইন এবং তার ছেলে তোমার ফ্রান্সিস ডারউইন দেখলো একটা ঘাসটা রয়েছে, এই ঘাসটার লাইটের দিকে দিয়ে দেখলো যে লাইটের দিকে তার গ্রোথ হচ্ছে, আলোর দিকে তার গ্রোথ হয়, এবং এই গ্রোথ আলোর দিকে যে গ্রোথ হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে কে, অক্সিন। আরও একটা জিনিস লক্ষ্য করে যে
কারণ একটা রাসায়নিক পদার্থ যেটাকে তাকে আলোর দিকে বৃদ্ধি করাচ্ছে, অর্থাৎ আলোর দিকে বেঁকে যাচ্ছে। এদের সোর্স অফ লাইট। এই লাইট সোর্সের দিকে যখন ঘাসের কোলিওপটাইলটাকে দেওয়া হলো, তখন দেখা হলো সে লাইটের দিকে বেঁকে যাচ্ছে, লাইটের দিকে সে বেঁকে যাচ্ছে, যেটা আমরা ফটোট্রপিজম বলছি। After a series of experiments, it was concluded that tip of the coleoptile was a site of transmissible influence that caused the bending of the entire coleoptile. তাহলে দেখলো যেখানে এক ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্স রয়েছে, যে কেমিক্যাল সাবস্ট্যান্সের জন্যই এই তোমার রাসায়নিক পদার্থের জন্যই আলোক অনুকূলবর্তী চলনটা ঘটছে। পরবর্তীকালে বিজ্ঞানী ওয়েন্ট 1928-এ প্রথম অ্যাভেনা প্ল্যান্ট, এই যে অ্যাভেনা স্যাটাইভা, অ্যাভেনা প্ল্যান্টে এরা প্রথম লক্ষ্য করেছিল। সে কি করলো, এবং তার নাম দিয়েছিল অক্সিন। যে কেমিক্যালটা এর জন্য গ্রোথ করাচ্ছে সেটা হচ্ছে অক্সিন। সে প্রথমে অ্যাভেনা স্যাটাইভার কোলিওপটাইলটাকে সে রিমুভ করে দিল, কারণ এটা হচ্ছে প্ল্যান্ট হরমোন, এবং প্ল্যান্ট হরমোন কোথায়, এটা হচ্ছে অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু, অর্থাৎ মানে শুট এপিক্যাল মেরিস্টেমের মধ্যে তৈরি হয়। ওকে, তো এর প্রথমে রিমুভ করে দেওয়া হলো। রিমুভ করে দেওয়ার পরে সেখানে একটা ব্লক, অক্সিন কন্টেনিং অ্যাগার ব্লককে দেওয়া হলো। অক্সিন কন্টেনিং অ্যাগার ব্লককে তার মধ্যে দেওয়া হলো। দেখা যাচ্ছে যে তার বৃদ্ধিটা কী হচ্ছে, ব্লকটা দেওয়ার পরে যেহেতু অক্সিন এখানে আছে, সেই অক্সিন হচ্ছে পোলার কেমিক্যাল, অর্থাৎ সেটা উপর থেকে নিচের দিকে তোমার ট্রান্সপোর্ট হবে, মানে সুটেপেক্স থেকে সেটা নিচের দিকে রুটেপেক্স পর্যন্ত ট্রান্সপোর্ট হয়। তো এবার এর মধ্যে যে অক্সিন রয়েছে, সেই অক্সিজেনটা নিচের দিকে ট্রান্সপোর্ট হচ্ছে, এই যে নিচের দিকে ট্রান্সপোর্ট হচ্ছে, এবং সেটা লাইটের দিকে বেঁকে যাচ্ছে। কিন্তু এটা অ্যাগার ব্লক দেওয়ার ফলে, কিন্তু যদি এই সেম জায়গাতে যদি একটা এমন কিছু ব্লক দিয়ে দেওয়া হয়, এমন কিছু ব্লক বলতে যেটা অক্সিজেনকে ট্রান্সফার, ধরো মাইকা প্লেট, একটা অভ্রের পাতকে, মাইকা প্লেটকে এই জায়গাটাতে দিয়ে দেওয়া হলো, মাইকা প্লেটকে বৃদ্ধি দেওয়া হলো। এখানে ধরো একটা মাইকা প্লেটকে দিয়ে দেওয়া হলো। এখানে যখন মাইকা প্লেটকে আমি দিচ্ছি, তখন যেহেতু অক্সিজেনটার ট্রান্সফার হচ্ছে না বলে এই দুটো পারে কিন্তু অক্সিজেনের কনসেন্ট্রেশন, যখন আমি অ্যাগার ব্লক দিচ্ছি তখন কিন্তু ট্রান্সফার হচ্ছে অক্সিজেনটা উপর থেকে নিচের দিকে ট্রান্সফার হচ্ছে, উপর থেকে নিচের দিকে ট্রান্সফার হচ্ছে, এবং প্ল্যান্টটা কিন্তু লাইটের দিকে ঘুরে যাচ্ছে। প্ল্যান্ট পার্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলতে গিয়ে দেখা যাচ্ছে যে পাশে গ্রোথটা হচ্ছে তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ যেখানে ডার্ক রিজিয়ন রয়েছে সেখানে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেশি হচ্ছে। যেখানে ডার্ক রিজিয়ন রয়েছে সেখানে অক্সিজেন কনসেন্ট্রেশন, মানে আলো লাইট সেন্সিটিভ, তাহলে বোঝা যাচ্ছে কি অক্সিজেন হচ্ছে লাইট সেন্সিটিভ। তাই যেদিকে লাইটের দিকে প্ল্যান্টের কোলিওপটাইলটা ঘুরছে তার ঠিক অপোজিটে অন্ধকারের দিকে তোমার অক্সিজেনের ডিপোজিশনটা বেশি হচ্ছে। কিন্তু যখন আমরা এখানে একটা মাইকা প্লেট দিচ্ছি, অভ্রের একটা পাত দিচ্ছি, যার ফলে অক্সিজেনের পরিমাণটা দুই পাশে সমান থাকছে, ধরুন এটা মাইকা প্লেটের উপরে এটা দেওয়া আছে, আমার দেওয়া আছে, মানে টিপ পোর্শনটা দিয়ে দিয়েছি, এটা জাস্ট এই জায়গাটাতে মাইকা প্লেট দিয়েছি আমি। তাহলে কী হলো, অক্সিজেনটা উপর থেকে নিচের দিকে ট্রান্সফার হচ্ছে না, এবং এটা ট্রান্সফার না হওয়ার জন্য দুদিকে সমান পরিমাণ অক্সিজেন থাকছে, যার ফলে এর গ্রোথটা তখন উপরের দিকে ঘটছে। এখান থেকে প্রমাণ হচ্ছে উপর থেকে অক্সিজেনটা পোলারাইজ, অর্থাৎ সেটা উপর থেকে নিচের দিকে, অর্থাৎ বেসিপেটাল অর্ডারে তোমার ট্রান্সফার হচ্ছে। আবার রুটের ক্ষেত্রে আবার অ্যাক্রোপেটাল অর্ডারে ট্রান্সফার হয়, অর্থাৎ উপর থেকে রুটের টিপের দিকে যাচ্ছে। ক্লিয়ার? তো এবার হচ্ছে অ্যাভেনা স্যাটাইভার জন্য বিজ্ঞানী ওয়েন্ট যে পরীক্ষা করে কী সিদ্ধান্তে আসলো, যে যখন তুমি অ্যাগার ব্লক দিচ্ছ অক্সিজেন কন্টেনিং, অ্যাগার ব্লকের মধ্যে যেহেতু অক্সিজেন রয়েছে, অক্সিজেনটা উপর থেকে নিচের দিকে ট্রান্সফার হচ্ছে, এবং সেটা আলোর বিপরীত দিকে বেশি পরিমাণে জমা হচ্ছে আলোর দিকের তুলনায়। ওকে, ওই জন্য উদ্ভিদটা আলোর দিকে বেঁকে যাচ্ছে, কারণ অক্সিজেন হচ্ছে লাইট সেন্সিটিভ। ওই একই জায়গায় যখন আমরা কর্কের ছিপ দিচ্ছি, মানে মাইকা প্লেট দিচ্ছি, তো মাইকা প্লেটটা কী করছে, ব্লক করে এই যে ট্রান্সফারটাকে ব্লক করে দিচ্ছে, এবং ব্লক করার ফলে অক্সিজেন কনসেন্ট্রেশন দুদিকে সমান হয়ে থাকছে, পুরো উদ্ভিদটা লম্বা বৃদ্ধি করছে। এই যে অক্সিজেন হচ্ছে মেরিস্টেমের টিস্যুতে তৈরি হয়, এবং যখন উদ্ভিদের উল্টো দিকে লাইট দিক থেকে আসছে তার উল্টো দিকে অক্সিজেনটা বেশি ডিপোজিশন হয়।
একটা বেশি ডিপোজিশন হয়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল অক্সিজেন হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যুতে তৈরি হয় এবং সেটা পোলার মলিকিউল যা জাইলেম কলার মাধ্যমে নিচের দিকে ট্রান্সফার হয়ে থাকে। Oxygen was isolated by F.W. Wendt from tips of coleoptile of oat seedling. F. Wendt 1928 প্রথম অক্সিজেনটাকে আবিষ্কার করেছিল। দ্য ব্যাকেন ডিজিজ, ব্যাকেন মানে হচ্ছে কি, যেটাতে প্ল্যান্টটা অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, অর্থাৎ একটা রাইস প্ল্যান্ট নর্মাল গ্রোথ রয়েছে, কিন্তু যখন জিব্বারেল্লা ফুজিকোরাই বলে একটা ছত্রাক যখন মানে ইনফেক্ট করলো, তখন সে জিব্বারেল সিক্রেশন করার ফলে একটা প্ল্যান্টের যে ইন্টারনোড পোর্শন, এটা ধরো নোড পোর্শন, এটাও নোড পোর্শন, তো এই যে ইন্টারনোড পোর্শন, এই ইন্টারনোড পোর্শনটা বৃদ্ধি হওয়ার জন্য প্ল্যান্টটা অনেক গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায়, একে বলা হচ্ছে ব্যাকেন ডিজিজ। Was caused by fungal pathogen Gibberella fujikoroi. E. Kurzweil 1926 reported the appearance of symptoms of the disease in rice seedling when they were treated with sterile filtrate of the fungus. তাহলে সে করে জিব্বারেল্লা ফুজিকোরাই যে ফিল্ট্রেশনগুলো, ফিল্টার মানে যে স্পোরগুলো পেলো, সেগুলোকে যখন ইনফেক্ট করলো, কাকে, একটা নর্মাল প্ল্যান্টকে ইনফেক্ট করলো, যেগুলো ওর হাইটটা বেড়ে যাচ্ছে। তো কী হচ্ছে, দেখছি জিব্বারেল্লা ফুজিকোরাই জিব্বারেলিন তৈরি করছে, যে হরমোনটার জন্য ইন্টারনোড পোর্শনের বৃদ্ধি ঘটছে, দ্য অ্যাক্টিভ সাবস্টেন্স ওয়ার লেটার আইডেন্টিফাইড জিব্বারেল, পরবর্তী দেখা যাচ্ছে এটার জন্য দায়ী হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড। ফ্রান্সিস স্কুগ অ্যান্ড হিজ কো-ওয়ার্কার্স অবজার্ভ দ্যাট from the internodal segment of tobacco stem, the callus mass of undifferentiated tissue cells proliferate only if in addition to oxygen the nutrient medium was supplemented with one of the following: extract of vascular tissue, yeast extract, coconut milk. তাহলে বললো যে একটা ধরনের নর্মাল আমরা বায়োটেকনোলজি কী করি, একটা কোষ থেকে যখন কী হচ্ছে অনেকগুলো মাস অফ আনডিফারেন্সিয়েটেড টিস্যু ফর্মেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্যালাস। এটা কেন হচ্ছে, এটা অক্সিজেনের জন্য হচ্ছে। অক্সিজেন যখন আমরা বেশি প্রয়োগ করব তখন সেখানে প্রচুর পরিমাণে কিন্তু টিস্যু ডিফারেন্সিয়েশন হবে না, অর্থাৎ এখান থেকে রুট স্টেম লিফ তৈরি হবে না। এরপরে যখন আমরা পরবর্তীতে কী করব, বলা হচ্ছে ইস্ট এক্সট্র্যাক্ট নেওয়া হয়েছে এবং কোকোনাট মিল্ক আর ডিএনএ। তাহলে এখানে যখন আমরা সাইটোকাইনিন প্রয়োগ করব তখন সেটা গিয়ে কী হবে, তোমার রুট অ্যান্ড শুটে ডেভেলপ হবে, রুট অ্যান্ড শুট ফরমেশন হবে। মিলার এটওয়াল মিলার এবং তার সহযোগীরা, এটওয়াল মানে সহযোগীরা 1955 খ্রিস্টাব্দে আইডেন্টিফাই করেছিল ক্রিস্টালাইজ সাইটোকাইনস। কোত্থেকে, এই যে কোকোনাট মিল্কের মধ্যে কী থাকে, কাইনেটিন থাকে, প্রোমোটিং অ্যাক্টিভ সাবস্টেন্স দ্যাট দে টার্মড কাইনেটিন। এই যে গ্রোথ করাচ্ছে, পরবর্তীতে যখন আমরা কোকোনাট মিল্ক দিলাম এর মধ্যে, তখন দেখা গেল যে ওর রুট আর শুট ফর্মেশন হচ্ছে, কার যারা হচ্ছে, কেমিক্যালটা আইসোলেট করা হলো, সেটার নাম হচ্ছে সাইটোকাইনিন। ডিউরিং দ্য mid-1960s, 3 independent researchers reported the purification and chemical characterization of 3 different kinds of inhibitors B, abscissin 2 and dormin. পরবর্তীকালে 1960 খ্রিস্টাব্দের দিকে যখন গবেষকরা 3টে ইনহিবিটর বের করলো, যেগুলো উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দিচ্ছে, তাদের নাম হলো ইনহিবিটর বি, abscissin 2 এবং ডরমিন। Later all the 3 were proved by chemical identical, it was termed as abscisic acid. পরবর্তীকালে এই 3টে জিনিসের একসাথে নাম দেওয়া হলো কি, abscisic acid. H.H. Cousins 1910 confirmed the release of volatile substance from ripened orange that hastened the ripening of stored unripened bananas. পরবর্তীকালে H.H. Cousins 1910 খ্রিস্টাব্দে প্রথম একটা ভোলাটাইল মানে উদ্দায়ী পদার্থ করতে পেল, একটা রাইপেন্ড অরেঞ্জ অর্থাৎ একটা পাকা কমলা লেবু থেকে এই ভোলাটাইল সাবস্টেন্স আইডেন্টিফাই করলো, যেটা কী করে হ্যাস্টেন করছে, খুব তাড়াতাড়ি বৃদ্ধি করছে, খুব তাড়াতাড়ি কাজ করছে, কিসের, রাইপেনিং, পাকতে, তাই স্টোর আনরিপেন্ড ব্যানানা, যেগুলো স্টোর করা ছিল, জমানো ছিল কাঁচা কলা, সেই কাঁচা কলাকে খুব দ্রুত সে কী করছে, পাকতে সাহায্য করছে। লেটার দিস ভোলাটাইল সাবস্টেন্স ওয়াজ আইডেন্টিফাই অ্যাজ ইথিলিন।
পরবর্তীকালে ভোলাটাইল সাবস্টেন্সকে ইথিলিন নামকরণ দেওয়া হয়, যেটা এক গ্যাসিয়াস পিজিআর অর্থাৎ গ্যাসিয়াস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। Let us study some of the physical effects of these 5 categories of PCR in the next section. Physiological effect of auxin. Auxin from Greek auxin means to grow, was first isolated from human urine. প্রথম অক্সিন আইসোলেট করা হয়েছিল হিউম্যান ইউরিন থেকে, যদিও প্ল্যান্টের ক্ষেত্রে সেটা ডারউইন এবং তার পুত্র and his son discovered it first postulated, প্রথম এটা ব্যাপারে বলেছিল, এবং কেন্ট ওয়েন্ট 1928 অ্যাভেনা সেটাইভা অ্যাভেনা প্ল্যান্ট থেকে এটাকে আইসোলেট করেছিল এবং এর নাম দিয়েছিল অক্সিন। পরে দিয়ে কোল অ্যান্ড হ্যাগেন স্মিথ, কোল অ্যান্ড স্মিথ এটার নাম দিয়েছিল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। In animal, auxin first isolated from human urine, but in case of plant, first postulated প্রথম বলেছিল কে ডারউইন এবং তার সন, কিন্তু পরবর্তীতে ওয়েন্ট 1928 খ্রিস্টাব্দে এটা প্ল্যান্ট থেকে আইসোলেট করেছিল, আর কোল অ্যান্ড স্মিথের নাম দিয়েছিল ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। একটা অক্সিনের মধ্যে কি থাকবে, একটা তোমার আনস্যাচুরেটেড অ্যারোমেটিক কম্পাউন্ড থাকবে, একটা অ্যারোমেটিক অসম্পৃক্ত অ্যারোমেটিক রিং থাকবে, একটা কার্বক্সিল গ্রুপ মাস্ট বি থাকবে। The term auxin is applied to the indole 3 acetic acid and to other natural and synthetic compound having certain growth regulator properties. অক্সিনকে প্রথম আরেকটা কি বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ন্যাচারাল অক্সিন। এবং অনেক অক্সিন আছে যেগুলো তোমার আর্টিফিশিয়ালি বা সিনথেটিক্যালি তৈরি করা হয়, যেমন ন্যাচারালি অকারিং অক্সিন যেগুলো সেগুলো হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউট্রিক অ্যাসিড, 4-chloro indole 3 acetic acid and phenyl acetic acid। এই ন্যাচারাল হরমোনগুলো বা ন্যাচারাল সব যে এগুলো রয়েছে মানে অক্সিনগুলো রয়েছে সেগুলো কোথায় তৈরি হয়, এগুলো উৎপন্ন হয় এপিক্যাল মেরিস্টেম টিস্যুতে এরা ফর্মেশন হয় মেরিস্টেমে। তারপর এরা পোলার ট্রান্সপোর্ট দেখায়, ট্রান্সপোর্ট লাইক প্রথম শুট এপিক্যাল থেকে এরা গ্রাউন্ডের দিকে আসে স্টেমের, যেটাকে আমরা বলছি বেসিপিটাল ওয়ার্ডার। আবার স্টেম থেকে সেটা রুট এপিক্যাল মেরিস্টেমের দিকে যায়, এটাকে আমরা অ্যাক্রোপেটাল ওয়ার্ডার ট্রান্সপোর্ট বলা হয়, তারা বুঝতে পারলাম যে যেগুলো ন্যাচারালি অকারিং অক্সিন ওগুলো নর্মালি আমাদের প্ল্যান্টে তৈরি হয়, যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বিউট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে পোলার ট্রান্সপোর্ট দেখায়, অর্থাৎ এরা শুট এপিক্যাল মেরিস্টেমে তৈরি হওয়ার পরে সেটা ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে সেটা নিচের দিকে ট্রান্সপোর্ট হয়, এবং সেটা ভূমির দিকে ট্রান্সপোর্ট যখন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি বেসিপেটাল ওয়ার্ডারে। আবার স্টেম থেকে বা রুটের এপিক্যাল মেরিস্টেমের দিকে যাচ্ছে তখন সেটাকে আমরা অ্যাক্রোপেটাল ওয়ার্ডার বলে থাকি ন্যাচারালি অকারিং হরমোনদের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা আর্টিফিশিয়াল হরমোনের ক্ষেত্রে আসে, যেমন ইন্ডোল 3 প্রোপিওনিক অ্যাসিড, আলফা ন্যাপথলিক ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা 2-methoxy 3,6 ডাইক্লোরোবেনজোইক অ্যাসিড, 2,4,5 ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড
বা 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে সিনথেটিক অক্সিন। এই সিনথেটিক অক্সিন কিন্তু ওদের মুভমেন্ট যেটা হয় সেটা অ্যানি ডাইরেকশন, মুভমেন্ট অ্যানি ডাইরেকশন, ইন অ্যানি ডাইরেকশন ইন প্ল্যান্ট, যে কোনো ডাইরেকশন এরা মুভমেন্ট করতে পারে। আবার কিছু প্রকারের হরমোন রয়েছে, কিছু অক্সিন রয়েছে যারা হচ্ছে তোমার বাউন্ড অক্সিন। যদি তোমার উদ্ভিদ দেহে খুব বেশি পরিমাণে অক্সিন সিনথেসিস হতে শুরু করে, উদ্ভিদ যদি খুব বেশি পরিমাণে অক্সিন সিনথেসিস হতে শুরু করে, তখন সেই অক্সিনটা অন্য কোনো যৌগের সঙ্গে যুক্ত হয়, আদার কম্পাউন্ড লাইক কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আবার যখন উদ্ভিদের প্রয়োজন পড়ে তখন সেটা আবার বিযুক্ত হয়ে গিয়ে নতুনভাবে অক্সিন ফর্মেশন করে। এর এক্সাম্পল হচ্ছে ইন্ডোল অ্যাসিটাইল 2 ও মায়োইনোসিটল। তাহলে আমরা 3 ধরনের অক্সিন পেলাম। একটা হচ্ছে যেটা হচ্ছে ন্যাচারাল অক্সিন, যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটিরিক অ্যাসিড, যেগুলো তোমার পোলার ট্রান্সপোর্ট দেখায়। আর একটা সিনথেটিক অক্সিন যেটা হচ্ছে ইন্ডোল 3-প্রোপিওনিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিড 2,4-D 2,4,5-D, যেগুলো তোমার যে কোনো ডাইরেকশনে মুভমেন্ট করতে পারে। আরেকটা ধরনের পাওয়া যাচ্ছে 3 নম্বর ধরনের, কি হচ্ছে বাউন্ড অক্সিন বা সংযুক্ত অক্সিন, যে অক্সিনগুলো একটা নির্দিষ্ট বেশি পরিমাণে তৈরি হলে তোমার অন্য কোনো যৌগের সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেগুলোকে আমরা বাউন্ড অক্সিন বলে থাকি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যখন আমরা স্যুট দেখবো অর্থাৎ কাণ্ডের কথা বলবো, তখন শুটের ক্ষেত্রে অক্সিজেনটার কনসেন্ট্রেশন 10 ppm ঘনত্ব, 10 ppm ঘনত্ব যদি অক্সিজেন থাকে তবে সেটা কাণ্ডের বৃদ্ধি ঘটায়। কিন্তু রুটের ক্ষেত্রে সেটা 0.0001 ppm ঘনত্বে থাকলে তবে তোমার রুটের বৃদ্ধি ঘটাবে। They are generally produced by the growing pieces of the stem and roots. তাহলে এরা উদ্ভিদের বর্ধনশীল যে সমস্ত ভাজক কলার কোষ রয়েছে সেই সমস্ত কোষে ট্রান্সফর্মেশন তৈরি হয়, অ্যান্ড মাইগ্রেট টু দ্য রিজিয়ন অফ দেয়ার অ্যাকশন, যেখানে ওরা কাজ করে সেখানে ট্রান্সপোর্ট হয়। অক্সিনস লাইক ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটিরিক অ্যাসিড হ্যাভ বিন আইসোলেটেড ফ্রম প্ল্যান্ট। তাহলে এগুলো ন্যাচারাল অক্সিন যেগুলো আমরা প্ল্যান্ট থেকে পাচ্ছি। ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড আর সিনথেটিক অক্সিন, এগুলো হচ্ছে কৃত্রিমভাবে উদ্ভিদে তৈরি করা হয়। All these oxins have been used extensively in agriculture and horticulture practice. এগ্রিকালচারে এবং হর্টিকালচার, উদ্যানবিদ্যায়, কৃষিকাজ এবং উদ্যানবিদ্যা এগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। They help to initiating rooting in stem. তাহলে স্টেম কাটিং, একটা স্টেম ধরুন কাট করা হলো, সেই স্টেমটা কাট করার পরে সেই জায়গা থেকে তোমার রুট ডেভেলপ করার জন্য এই অক্সিন হরমোনকে কাজে লাগে। এবার রুট ডেভেলপমেন্ট করার জন্য কত লাগবে? 0.0001 ppm ঘনত্বে তোমার অক্সিন ভালো কার্য করে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ওয়াইডলি ইউজড ফর প্ল্যান্ট প্রোপাগেশন। তাহলে যে কোনো একটা প্ল্যান্ট প্রোপাগেট, অর্থাৎ যে এটির সম্বন্ধে জোড় কলম বাঁধা বা কোনো একটা অর্গান, কোনো ডাল কেটে অন্য জায়গায় লাগিয়ে দেওয়া, সেসব পদ্ধতির ক্ষেত্রে কী হচ্ছে, অক্সিনকে রুটিং হরমোন হিসেবে খুব বেশি ব্যবহার করা হয়। তারপর অক্সিন কী করছে? অক্সিন হচ্ছে প্রমোটস ফ্লাওয়ারিং, ফুল উৎপাদনে। অক্সিন কোন হরমোন তোমার করছে? রুটিং হিসেবে ইন্ডোল বিউটিরিক অ্যাসিড এবং ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। রুটিং হরমোন হিসেবে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ইন্ডোল বিউটিরিক অ্যাসিডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। অক্সিন প্রমোটস ফ্লাওয়ারিং ইন পাইনঅ্যাপেল। যদিও আমরা দেখবো কি যে অক্সিনের প্রভাবে অক্সিন স্টিমুলেট করে কাকে? ইথিলিনকে সংশ্লেষ করে, যার ফলে প্রিভেন্ট ফ্লাওয়ারিং। নর্মাল প্রসেস এটা, এরা পুষ্প উৎপাদন পদ্ধতিটাকে বাধা দেয় কি করে? ইথিলিন সংশ্লেষ করার ফলে। কিন্তু পাইনঅ্যাপেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অক্সিন প্রভাবে দ্রুত ফুল ফুটতে পাওয়া যাচ্ছে। আর এছাড়াও দেখা যায় কুমড়ো জাতীয় কিউকারবিটা জাতীয় প্ল্যান্ট, যেগুলো কিউকারবিটাস ফ্যামিলির, সেগুলো
কুড়ি অবস্থায় যদি অক্সিন প্রয়োগ করা হয় তাহলে সেখানে স্ত্রী পুষ্প উৎপন্ন হয়। অর্থাৎ কিউকারবিটা প্ল্যান্টের ক্ষেত্রে কি হচ্ছে, কিউকারবিটা প্ল্যান্টের ক্ষেত্রে তোমার ফিমেল ফ্লাওয়ার ডেভেলপ করতে অক্সিন সাহায্য করে। বার্ড অবস্থায়, বার্ড কন্ডিশনে যদি আমি অক্সিন স্প্রে করা হয় তাহলে কিন্তু সেখানে এর পরিমাণ বেড়ে যায়। তারপর হচ্ছে কি, দে হ্যাভ টু প্রিভেন্ট fruit and leaf drop at early stage but promote abscission of older mature leaves and fruits। তাহলে এখানে মেনলি হচ্ছে যেটা কি করে, বিশেষ করে 4-chlorofenoxy অ্যাসিটিক অ্যাসিড, 4-chlorofenoxy অ্যাসিটিক অ্যাসিড যে অক্সিনটা রয়েছে সেই অক্সিনের প্রভাবে তোমার উদ্ভিদের পাতার এবং ফলের বা ফুলের অকাল মোচন রোধ হয়, কিন্তু যখন বয়স হয়ে যায় তখন আবার সেখানে তোমার শেডিং হয়ে থাকে। ইন হায়ার প্ল্যান্ট দ্য গ্রোয়িং এপিক্যাল বার্ড ইনহিবিটস দ্য গ্রোথ অফ দ্য ল্যাটারাল বার্ডস দিস ফেনো এপিক্যাল ডোমিনেন্স। অর্থাৎ যেহেতু অক্সিন শুট এপিক্যাল মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেমে তৈরি হয়, তাই এরা শুধুমাত্র এপিক্যাল মেরিস্টেম অগ্রস্ত ভাজক কলার বৃদ্ধি ঘটে বা অগ্রস্ত অংশের বৃদ্ধি ঘটে, বর্ধনশীল অংশের বৃদ্ধি ঘটে, কিন্তু কোনো পার্শ্বস্থ ল্যাটারাল বার্ড ফরমেশনটাকে বাধা দেয়, তাই এটাকে এপিক্যাল ডোমিনেন্স বলা হয়। যদি আমরা কি করি, ধরো এটা একটা প্ল্যান্ট, প্ল্যান্ট রুট আছে, এবার এখানে লিপ তৈরি হয়েছে, তো এই যে এই অংশটা তোমার কি তৈরি হচ্ছে, অক্সিন তৈরি হচ্ছে। তো অক্সিন কি করছে, এই ল্যাটার সাইডের দিকে গ্রোথকে মানে বাড়া দিচ্ছে, কিন্তু উপরের দিকের গ্রোথকে কমাচ্ছে, বাড়াচ্ছে, অর্থাৎ এটাকে এপিক্যাল ডোমিনেন্স বলছি। এবার যদি আমরা এই ওপরের পোর্শনে যদি আমরা রিমুভ করে দিই তাহলে অক্সিনের সিনথেসিস বন্ধ হয়ে যাবে। অক্সিনের সিনথেসিস যখন বন্ধ হবে তখনই এটা কি হবে, ল্যাটারাল গ্রোথ দেখাতে শুরু করবো, তখন ল্যাটারাল গ্রোথ দেখাতে শুরু করবো। ইট ইজ ওয়াইডলি অ্যাপ্লাইড ইন টি প্ল্যান্টেশন অ্যান্ড হেজ মেকিং। অর্থাৎ এই যে মানে এপিক্যাল বার্ড রিমুভাল, এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, যখন আমরা চায়ের চাষ করছি বা যখন আমরা হেজ মেকিং করছি। হেজ মেকিং বলতে বোঝায় মানে ঝোপঝাড় তৈরি করে, ঝোপঝাড়ের বেড়া তৈরি করা। কেন করা হচ্ছে, কারণ উপরের যখন আমরা এপিক্যাল বার্ডটা কেটে দেবো তখন সেখানে অক্সিন সিনথেসিস হবে না বলে উদ্ভিদটা এপিক্যাল বার্ড না দিকে সাইডের দিকে বৃদ্ধি দেখাবে বলে একটা ঝোপঝাড়ের মতো আকৃতি ধারণ করবে। অক্সিনের কি কাজ দেখো, 2,4-D 2,4-5 এগুলো হার্বিসাইড হিসেবে ব্যবহার হচ্ছে। প্রমোট গ্রোথ ইন স্টেম, কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করছে। ইনহিবিট গ্রোথ অফ রুটস, এটা খুব যখন 0.0001 ppm কনসেন্ট্রেশনে থাকবে, অর্থাৎ স্মল কনসেন্ট্রেশনে, তখন রুটের বৃদ্ধি করবে, কিন্তু যখন হাই কনসেন্ট্রেশনে থাকবে তখন সেটা কিন্তু গ্রোথ করবে না। আবার তোমার 10 ppm যখন থাকবে হাই কনসেন্ট্রেশনে তখনই একমাত্র স্টেমের গ্রোথ করবে, এছাড়া গ্রোথ করবে না। ফটোট্রপিজম মানে হচ্ছে কি, যে হচ্ছে আলোর প্রভাবে উদ্ভিদের কাণ্ডের আলোর দিকে বেড়ে যাওয়া আর মূলের আলোর বিপরীত দিকে বেড়ে যাওয়া, এই ফটোট্রপিজমের কাজটা কিন্তু অক্সিন হরমোন করে। গ্রোথ অফ এপিক্যাল বার্ড, অর্থাৎ অগ্রস্ত কুড়ি বৃদ্ধি করতে সাহায্য করছে। ইনহিবিট গ্রোথ অ্যান্ড ল্যাটারাল বার্ডস, ইনহিবিট গ্রোথ অফ ল্যাটারাল, তো পার্শ্বস্থ বৃদ্ধিকে বাধা দেয়। ফরমেশন অফ ল্যাটারাল রুটস অ্যান্ড অ্যাডভেন্টিসিয়াস রুটস, কিন্তু কাণ্ডে মূলের ক্ষেত্রে আবার কি পার্শ্বস্থ মূল তৈরি করছে এবং অস্থানিক মূল তৈরি করছে এখানে। সিনথেটিক অক্সিন কজ ফ্লাওয়ারিং কোথায়, এটা মেনলি হচ্ছে অ্যানানাস প্ল্যান্টে, আনারস উদ্ভিদে করছে। এছাড়া তোমার কিউকারবিটার কুড়ি অবস্থায়, অর্থাৎ কুমড়োর ফুল উদ্ভিদে কুড়ি অবস্থায় যদি আমরা অক্সিজেন প্রয়োগ করি তাহলে ফিমেল ফ্লাওয়ার তৈরি হচ্ছে। এটা ফ্রুটিংও হেল্প করছে, অ্যানিস্টোমাল রুটিং অফ কাটিং, আর যে কোনো জায়গায় মানে উদ্ভিদের বিস্তারের সময় থেকে যে কোনো কাণ্ডের গোড়ায় যদি দেওয়া হয়, মানে অক্সিজেন দেওয়া হয়, তাহলে আমাদের রুট ফর্মেশন হচ্ছে। ডিলে শেডিং অফ লিফ অ্যাবসেশনটাকে ইনহিবিট করে বাই তার প্রমোট দ্য প্রোডাকশন অফ পার্থেনোকার্প সিডলেস ফ্রুট তৈরি করতেও হেল্প করছে। স্টিমুলেট দ্য ডিফারেন্সিয়েশন অফ জাইলেম অ্যান্ড ফ্লেম করা ডিফারেন্সিয়েশনে অক্সিন হেল্প করছে। তারপরে অক্সিন অলসো ইনডিউস পার্থেনোকার্প মানে হচ্ছে সিডলেস প্ল্যান্ট ফর্মেশন। সিডলেস কখন তৈরি হয়, যখন তোমার পোলেন অ্যান্ড এগ
এর মধ্যে ফার্টিলাইজেশন নিষেক ঘটবে, তখন এখানে সিড ফর্মেশন হবে। এবার এই ফার্টিলাইজেশন প্রসেসটাকে যদি আমি ইনহিবিট করি, ডাইরেক্ট পোলেন থেকে সিড ফর্মেশন করা যেতে পারে বা এগ থেকে সিড ফর্মেশন করা যেতে পারে, তখন সেক্ষেত্রে কি এই যে নিষেক প্রক্রিয়া যদি বন্ধ করে দিই, তাহলে কি হবে, ওখানে সিডলেস ফ্রুট ডেভেলপ করবে। এবং এই পদ্ধতিতে হেল্প করছে কারা, এরপর কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড হরমোন দুটো এর কাজ করছে। ইন টমেটোর ক্ষেত্রে এটি সিডলেস তৈরি করা হয়েছে, ওয়াটারমেলনের ক্ষেত্রে সিডলেস, অ্যাপেলের ক্ষেত্রে সিডলেস ফর্মেশন করা হয়েছে। দে আর ওয়াইডলি ইউজড এজ হার্বিসাইড, অর্থাৎ মাঠের একমাত্র ডাইকর্ন দ্বিবীজপত্রী যে হার্বগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করতে পারে, কিন্তু একবীজপত্রী শস্য বা প্রাণীদের উপরে কোনো ক্ষতি করতে পারে না, একবীজপত্রী উদ্ভিদের উপর কাজ করতে পারে না। অনলি ডাইকটিলিডন দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 2,4-D বা 2,4,5-D আগাছানাশক ব্যবহার করা হয়। এবং এর উপকারিতা কি, এটা হচ্ছে খুব অল্প পরিমাণ ব্যবহার করলে কার্যকরী হয়, আর দ্বিতীয় হচ্ছে এটা পরিবেশ এনভায়রনমেন্ট পলিউশন করে না। Widely used to kill dicotyledon weeds, does not affect the mature monocotyledon plants. It is used to prepare weed-free lawns by garden. Garden-এ weed-free আগাছা মুক্ত গার্ডেন তৈরি করতে সাহায্য করছে। অক্সিন অলসো কন্ট্রোল জাইলেম ডিফারেন্সিয়েশন অ্যান্ড হেল্পস ইন ডিভিশন। তাহলে এরা কি করলো, জাইলেম ডিফারেন্সিয়েশন করলো এবং জাইলেমকে পৃথক করলো এবং সেল ডিভিশনে সাহায্য করলো। এছাড়া কি করছে এরা অর্গান ডিফারেন্সিয়েশন হেল্প করছে। এই অর্গান জাইলেম ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে নর্মালি কি অক্সিজেন কনসেন্ট্রেশন একটা কালচার মিডিয়ামে যখন তুমি একটা প্ল্যান্টকে কাল্টিভেট করছো, তখন অক্সিজেন যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেখানে শুধুমাত্র কোষ তৈরি হবে, অর্থাৎ ক্যালাস ফর্মেশন করবে, কিন্তু নো রুট শুট ডেভেলপ করবে। কিন্তু যখন আমি এখানে সাইটোকাইনিন লেভেলটা হাই করে দেবো, সাইটোকাইনিন লেভেল হাই করব, তখন সেখানে কিন্তু রুট শুট ডেভেলপ করবে। হলো এছাড়া সিড জার্মিনেশন, এছাড়াও কি হচ্ছে সিড জার্মিনেশনও কিন্তু হেল্প করছে অক্সিন। সিড জার্মিনেশনে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড অক্সিনের রোল রয়েছে। তারপরে অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়ামের সক্রিয়তা বাড়ানো। ক্যাম্বিয়াম মানে যে ভাজক কলা, যেটা বিভাজিত হওয়ার ফলে প্রাইমারি গ্রোথ বা সেকেন্ডারি গ্রোথ হয়। অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়াম টিস্যুর সাথে সক্রিয়তার জন্য কিন্তু কী হচ্ছে, অক্সিন হেল্প করছে। এই ক্যাম্বিয়াম টিস্যুর যদি সক্রিয়তা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বিশেষ করে ফাইবার প্রডিউসিং প্ল্যান্ট যেগুলো তন্তু পাওয়া যায়, তাতে তন্তুর পরিমাণটা বেড়ে যায়। আর এর মধ্যে নর্মালি গ্র্যাভিটোপিজম, ফটোট্রপিজম দেখাচ্ছে আলোক অনুকূলবর্তী, আলোক প্রতিকূলবর্তী চলন এরা দেখিয়ে থাকে। তাহলে জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিড, জিব্বারেলিন হচ্ছে কি জিব্বারেল্লা ফুজিকোরয়, জিব্বারেল্লা ফুজিকোরয় বলে একটা ফাঙ্গাস, যেটা তোমার ধান গাছের ক্ষেত্রে ধান গাছের পরমধ্যের বৃদ্ধি ঘটায় বেশি পরিমাণে, যার ফলে এখানে যে ডিজিজটা হয় তার নাম হচ্ছে ব্যাকেন ডিজিজ। প্রথমে কুরোশোয়া বলে একজন বৈজ্ঞানিক, জাপানি বৈজ্ঞানিক, সে প্রথম এই ডিজিজটাকে ডিসকভার করে এবং পরবর্তীতে সেখান থেকে জিব্বারেলিন হরমোনটাকে আইসোলেট করেন। পরবর্তীতে ওয়াবুতু অ্যান্ড সুমুকি 1938 খ্রিস্টাব্দে প্রথম এটাকে আইসোলেশন করে এবং এর নাম দেন, ওই ছত্রাকের নাম অনুসারে জিব্বারেলিন নামকরণটা করা হয়।
তাহলে জিব্বারেল্লা ফুজিকোরা বলে একটা ব্যাকটেরিয়া ছত্রাক প্রথম কী হচ্ছে এই জিব্বারেলিন এই ধান গাছের ক্ষেত্রে ব্যাকেন্ড ডিজিজ ফর্মেশন করে, যেটা এবং এই ব্যাকেন্ড ডিজিজের কারণ হিসেবে গুরুত্ব এই জিব্বারেল্লা ফুজিকোরা থেকে নির্গত যে কেমিক্যাল সে রাসায়নিক পদার্থটিকে প্রথম সন্ধান করেন। পরবর্তীতে অবশ্যকু ইয়াবুতু অ্যান্ড সুমুকি 1938 খ্রিস্টাব্দে এটাকে আইসোলেশন করে এবং নাম দেন জিব্বারেলিন। তো জিব্বারেলিন ইজ অ্যানাদার কাইন্ড অফ plant growth regulator. Their plant growth regulate করে. There are more than 100 gibberellin reported from widely different organisms such as fungi and higher plants. Near about 156 different type of gibberellic acid are isolated. 125 different type of gibberellic acid or gibberellin isolated from different organisms. তার মধ্যে জিব্বারেলিক অ্যাসিড 1 অ্যান্ড জিব্বারেলিক অ্যাসিড 3 যেটা রয়েছে সে দুটো সবচেয়ে বেশি কার্যকরী। দে আর ডিনোটেড জিব্বারেলিক 1, জিব্বারেলিক অ্যাসিড 2, জিব্বারেলিক 3 and so on. However, জিব্বারেলিক অ্যাসিড 3 was one of the first gibberellin to be discovered and remains the most intensively studied form. তার মধ্যে জিব্বারেলিক অ্যাসিড 3 যেটা সেটা সবচেয়ে বেশি যাকে ডিসকভার করা গেছে এবং তার অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি করানো হয়েছে। তো এই জিব্বারেলিক অ্যাসিডের ফিজিওলজিক্যাল এফেক্টগুলো দেখি এবার আমরা। বলছে অল জিব্বারেলিক অ্যাসিড আসলে কি এক ধরনের টেট্রাসাইক্লিক ডাইটারপিনয়েড। জিব্বারেলিক অ্যাসিডটা হচ্ছে টেট্রাসাইক্লিক ডাইটারপিনয়েড যৌগ, ক্লিয়ার। অল জিব্বারেলিক অ্যাসিড আর অ্যাসিডিক, তারা অ্যাসিডিক ইন নেচার, আম্লিক প্রকৃতির হয়। দে প্রডিউস ওয়াইড রেঞ্জ অফ ফিজিওলজিক্যাল রেসপন্স ইন দ্য প্ল্যান্টস। Their ability to increase the length of the axis is used to increase the length of the grape stalk. তাহলে কি করে এরা উদ্ভিদের ক্ষেত্রে তোমার জিব্বারেলিক অ্যাসিড যদি প্রয়োগ করা হয় তাহলে আঙুরের যে থোকা, সে আঙুরের থোকার লেন্থটা অনেকটাই বেড়ে যায়। জিব্বারেলিন কজ ফ্রুট লাইক অ্যাপেল টু ইলংগেট অ্যান্ড ইমপ্রুভ ইট শেপ। তো কোনো একটা জিনিসের ফলের শেপ এবং সাইজকে বাড়ানোর জন্য কি হচ্ছে এই এই জিব্বারেলিনকে ব্যবহার করা হয়। দে অলসো ডিলে সিনসেন্স, কারণ এরা উদ্ভিদের বার্ধক্য আসা থেকে প্রোটেক্ট করে। Thus, the fruit can be left on the tree longer so it should extend to market period. এই জন্য জিব্বারেলিক অ্যাসিড যদি বেশি প্রয়োগ করা হয় গাছের মধ্যে অনেক দিন ধরে ফলগুলোকে রাখা যায়, যার ফলে অসময়ে কি করা হয় মার্কেটিং করতে পারা যায়। জিব্বারেলিক অ্যাসিড ইজ ইউজ টু স্পিড আপ মল্টিং প্রসেস ইন ব্রিউইং ইন্ডাস্ট্রি। ব্রিউইং ইন্ডাস্ট্রি মানে যেখানে অ্যালকোহল ফর্মেশন ইন্ডাস্ট্রি, সেখানে এরা কি করে স্পিড আপ করে প্রসেসটাকে। তোমার মল্টিং প্রসেস মানে কি? মল্টিং মানে হচ্ছে কোনো একটা জিনিসকে রেখে দেওয়া কিছুদিনের জন্য, সেই মল্টিং প্রসেসটাকে স্টিমুলেট করছে। সুগার ক্যান স্টোর কার্বোহাইড্রেট অ্যাজ সুগার ইন দ্য স্টেম। আমরা দেখি সুগার প্ল্যান্টের যে স্টেম তার মধ্যে সুগারটা কার্বোহাইড্রেট স্টোর থাকে। স্প্রেইং সুগার ক্যান ক্রপ উইথ জিব্বারেলিন ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য স্টেম। তো যদি আমরা জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করছি তবে কি হচ্ছে এই সুগার ক্যান অনেকটা মোটাও হচ্ছে স্টেমটা এবং সঙ্গে সঙ্গে ওটা আকারে অনেকটা বড় হচ্ছে, যার ফলে উৎপাদন পরিমাণটা অনেকটাই বেড়ে যায়, মোটামুটি 20 টনস পার একর পর্যন্ত চলে যায়। স্প্রেইং জুভেনাইল কনিফার্স উইথ জিব্বারেলিক অ্যাসিড হ্যাজ ইন দ্য ম্যাচুরিটি পিরিয়ড। তাহলে ম্যাচুরিটি পিরিয়ডটা খুব দ্রুত করে দেয় কার ক্ষেত্রে? কনিফার প্ল্যান্টের ক্ষেত্রে, সাইকাস পাইনাসের ক্ষেত্রে যদি আমরা জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করি। থাস লিডিং টু দ্য আর্লি সিড প্রোডাকশন, যার ফলে কী হয় খুব তাড়াতাড়ি তোমার সিড প্রোডাকশন হয়। জিব্বার অলসো প্রমোট বোল্টিং জাস্ট পিরিয়ড টু ফ্লাওয়ার, অর্থাৎ একটা প্ল্যান্ট, সেই প্ল্যান্টের যে সমস্তগুলো রয়েছে ইন্টারনোড পোর্শনটা রয়েছে, সেই ইন্টারনোড পোর্শনটার বৃদ্ধি ফ্লাওয়ারিংয়ের আগে করে দেয়, এখানে কোষগুলো বৃদ্ধি করে বলে গাছটাকে অনেকটাই লম্বা হয়ে যায়। ক্যাবেজ অ্যান্ড মেনি প্ল্যান্টস উইথ রোজেট হ্যাবিট। রোজেট মানে হচ্ছে কি যখন প্ল্যান্টগুলো ঝোপঝাড়ের মতো হয়ে যায়, অর্থাৎ পর্বমধ্যের বৃদ্ধিটা খুব ছোট হয়, পুরো প্ল্যান্ট আমরা ঝোপের মতো দেখতে হয়। সেই সব প্ল্যান্টের মধ্যে যদি আমরা জিব্বারেলিক অ্যাসিড স্প্রে করি তাহলে সেই প্ল্যান্টটা কিন্তু ওর পর্বমধ্য বৃদ্ধি ঘটবে এবং প্ল্যান্টটা অনেকটা লম্বা হয়ে যাবে, তো রোজেট হ্যাবিটটা তার চলে যাবে।
এবার আমরা দেখব কী কী কাজ করলো জিব্বারেলিন। প্রথম হচ্ছে স্টিমুলেট স্টেম অ্যান্ড রুট গ্রোথ। তাহলে আমাদের ইন্টারনাল পোর্শনের গ্রোথ হওয়ার জন্য স্টেম বা রুটের যে বুসি লাইক স্ট্রাকচার, রোজেট লাইক স্ট্রাকচার ছিল, সেটা ক্যান্সেল হয়ে গাছটা লম্বা বৃদ্ধি পেল। রেগুলেট ট্রানজিশন ফ্রম জুভেনাইল টু অ্যাডাল্ট প্ল্যান্ট, মানে এরা কী করে স্পিড আপ ম্যাচুরিটি, অর্থাৎ একটা কনিফার প্ল্যান্টের মধ্যে যদি আমরা জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করি তাহলে তার ম্যাচুরিটিটা খুব তাড়াতাড়ি আসে, যার ফলে সেখানে খুব তাড়াতাড়ি ফ্লাওয়ারিং আসে, ফ্রুটিং হয়, অ্যাটসেট্রা। এনহ্যান্সিং দ্য ক্যালসিয়াম ফসফেট পটাশিয়াম কন্টেন্ট, অর্থাৎ উদ্ভিদের মধ্যে ক্যালসিয়াম ফসফেট ও পটাশিয়াম কন্টেন্টের পরিমাণটা বাড়িয়ে দেয়। এনহ্যান্স আলফা অ্যামাইলেজ অ্যাক্টিভিটি, আলফা অ্যামাইলেজ অ্যাক্টিভিটি কোর্সে বলছি প্রমোট সিড জার্মিনেশন, প্রমোট ফ্রুট সেটিংস অ্যান্ড পার্থেনোকার্বি, অর্থাৎ একটা হচ্ছে ফ্রুটগুলোকে ম্যাচিওর করা এবং তাকে সিডলেস ফ্রুট তৈরি করতে হেল্প করছে। প্রমোট পোলেন ডেভেলপমেন্ট অ্যান্ড পোলেন টিউব গ্রোথ, তাহলে যখন নিষেক ঘুরবে তখন সে পোলেন টিউব গ্রোথ করতে হেল্প করছে। এছাড়াও আরও কাজগুলো রয়েছে, এক লিফ এক্সপ্যানশন, অর্থাৎ পাতার আয়তন প্রসারণ করতে হেল্প করছে। কার ক্ষেত্রে এটা পি, মটর, টমেটো এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে পাতার সাইজ বৃদ্ধি করতে সাহায্য করে। পাতার সাইজ বৃদ্ধি হলে, পাতা প্রশস্ত হলে সেখানে সালোক সংশ্লেষের হার বেশি হবে, গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। পার্থেনোকার্পিতে হেল্প করলো, পার্থেনোকার্পি অর্থাৎ সিডলেস ফ্রুট তৈরি করার ক্ষেত্রে জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করলে পাওয়া যায়। এটা হচ্ছে। তারপর হচ্ছে ভার্নালাইজেশন, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভার্নালাইজেশন, অর্থাৎ এটাকে যদি বলে ওয়েট সিডকে যদি আমরা 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচারে রেখে দেওয়া হয় তাহলে কি হবে, সেখান থেকে ফ্লাওয়ারিং, অর্থাৎ ফ্লাওয়ারিং ইন লোয়ার টেম্পারেচার। সেটা ভার্নালাইজেশন মানে হচ্ছে যখন উদ্ভিদের পুষ্পটা লো টেম্পারেচারে হয় তখন সেটাকে ভার্নালাইজেশন বলে। এছাড়াও ফ্লোরিজেন এবং ফুল উৎপাদনের জন্য দুটো হরমোন ফ্লোরিজেন অ্যান্ড ভার্নালিন তৈরি করতে কিন্তু জিব্বারেলিক অ্যাসিড স্টিমুলেট করে, ভার্নালিন তৈরি করতে কিন্তু সাহায্য করে। এছাড়া কি হচ্ছে তোমার পুষ্প প্রস্ফুটনে সাহায্য করে। এরা দীর্ঘজীবী উদ্ভিদকে, ধরো একটা লং ডে প্ল্যান্ট, সেই লং ডে প্ল্যান্টকে যদি আমরা শর্ট ডেতে রাখি তাহলে সেখানে কিন্তু ফ্লাওয়ারিং হবে না, সেখানে ফ্লাওয়ারিং হবে না। কিন্তু যদি আমরা জিব্বারেলিক অ্যাসিড প্রয়োগ করি তাহলে সেখানে কিন্তু ফ্লাওয়ারিংটা হবে। এবার আমরা ডিটেলসে আলোচনা করব জিব্বারেলিক অ্যাসিডের অন্যতম কাজ, যেটা হচ্ছে তোমার সিড জার্মিনেশন, কীভাবে সাহায্য করে। প্রথমে একটা সিড যখন ওরা মাটির তলায় দেওয়া হয় বা ওটার মধ্যে সিক্ত করা হয়, তো ইমবাইবেশন প্রক্রিয়া ওরা জলকে অ্যাবজর্ব করে এবং জল সিডের মধ্যে অ্যাবজর্ব হওয়ার সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিব্বারেলিক অ্যাসিড থাকে সেই জিব্বারেলিক অ্যাসিডটা ওর ডিএনএর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন ঘটায়, অর্থাৎ তার রেপ্লিকেশন ঘটাবে, প্রতিলিপিকরণ ঘটাবে, ট্রান্সক্রিপশন হবে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, আর এমআরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হবে। সেই প্রোটিনটা কি আলফা অ্যামাইলেজ তৈরি হবে। এই আলফা অ্যামাইলেজের কাজ হচ্ছে যে এই যে অ্যালিউরন লেয়ার যে কার্বোহাইড্রেটগুলো রয়েছে, স্টার্চগুলো রয়েছে, সে স্টার্চকে সিম্পল সুগারে কনভার্ট করে দেওয়া, এই সিম্পল সুগারটা তখন কী করবে, এই যে এন্ডোস্পার্ম বা শস্যটা রয়েছে সেটাকে সরলীকৃত করলো এবং সেটা তখন কী করলো, এই ভ্রূণটা তাকে অ্যাবজর্ব করলো এবং গ্রোথ করলো। ওকে, তো জিব্বারেলিক অ্যাসিড হচ্ছে সিড জার্মিনেশনের জন্য প্রধান গ্রোথ রেগুলেটর। তাহলে সাইটোকাইনিন, এটা এক ধরনের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটা সাইটোকাইনিন প্রথম মিলার এবং তার সহকর্মীরা এট ওয়াল প্রথম 1955 খ্রিস্টাব্দে টোবাকো ক্যালাস তৈরি করার সময় টোবাকো ক্যালাস ফরমেশনের সময় অটোক্লেভ হেরিং, এই যে হেরিং মাছ, এই হেরিং মাছের যে স্পার্ম, সে শুক্রাণু থেকে ডিএনএ আইসোলেট করা হয়েছে
এবং সেই ডিএনএর মধ্যে কী রয়েছে ব্যাপার, যে ডিএনএ রয়েছে এবং সেই ডিএনএর মধ্যে তোমার রয়েছে অ্যাডেনিন মূলক। সেই ডিএনএর মধ্যে রয়েছে অ্যাডেনিন মূলক এবং অ্যাডেনিন মূলকের একটা যৌগ হচ্ছে 6-ফুরফুরিল অ্যামাইনো পিউরিন। 6-ফুরফুরিল অ্যামাইনো পিউরিন। এই অ্যামাইনো পিউরিন উপাদানটা তামাক গাছের ক্যালাসে যখন দেওয়া হলো, সেখান থেকে কিন্তু অর্গান ডিফারেন্সিয়েশন শুরু হলো এবং পরবর্তীতে এই হরমোনটার নাম দেওয়া হলো কাইনেটিন। তো ক্লিয়ার হলো যে মিলার এট ওয়াল প্রথম 1955 খ্রিস্টাব্দে যখন টোবাকো প্ল্যান্টের ক্যালাস কালচার করছিল, সে সময় সে কী করলে হেরিং মাছের ডিএনএ থেকে স্পার্ম থেকে ডিএনএ আইসোলেট করলো এবং সেই ডিএনএটা দেওয়ার ফলে কী হলো, স্পার্ম ডিএনএটা দেওয়ার ফলে সেখানে দেখা গেল তার অর্গান ডিফারেন্সিয়েশন শুরু হয়েছে, অর্থাৎ সেখানে শুট বা রুট ডেভেলপমেন্ট শুরু হয়েছে, সেল ডিভিশন শুরু হয়েছে। পরে দেখা গেল যে সেই স্পার্ম ডিএনএর মধ্যে যে অ্যাডেনিনটা রয়েছে নাইট্রোজেন বেস, সেই অ্যাডেনিনের একটা যৌগের নাম হচ্ছে 6-ফুরফুরিল অ্যামাইনো পিউরিন। সেই 6-ফুরফুরিল অ্যামাইনো পিউরিনটাই টোব্যাকোর ক্যালাস থেকে অর্গান ডিফারেন্সিয়েশনে হেল্প করলো এবং পরবর্তী এর নামটা হলো কাইনেটিন। এরপরে ভ্যান ওভারবিক এবং তার সহকর্মীরা, ভ্যান ওভারবিক নাম হচ্ছে ভ্যান ওভারবিক এট ওয়াল লিকুইড এন্ডোস্পার্ম, কোকোনাটের যে লিকুইড এন্ডোস্পার্ম রয়েছে, তরল শস্য লিকুইড এন্ডোস্পার্ম কোকোনাট, সেই কোকোনাটের লিকুইড এন্ডোস্পার্ম থেকে প্রথম যে হরমোনটা আইসোলেট করে তার নাম দেন, সেটার নাম দিয়েছিল তোমাকে কাইনেটিক, এই কাইনিন, সেখান থেকে থাইমোকাইনিন নামটা আসে। তারপর আবার কি করছে, লেথাম 1963-তে তোমার মেড সিড থেকে G18 হরমোনটা আইসোলেট করে। তাহলে এখানে তিন ধরনের হরমোন পাওয়া গেল, একটা হচ্ছে G18 হরমোন, একটা হচ্ছে কাইনেটিন হরমোন, একটা হচ্ছে তোমার কাইনেটিন হরমোন। তো এই কাইনেটিন হরমোনটা প্রথম আইসোলেট হয়েছিল মিলার এট ওয়াল 1955-এ। তারপর সঙ্গে ভ্যান ওভারবিক সেটাকে লিকুইড এন্ডোস্পার্ম, অর্থাৎ এ থেকে কি বলছে, নারকেলের লিকুইড থেকে তৈরি করা এন্ডোস্পার্ম তৈরি করেছিল। লেথাম 1963 খ্রিস্টাব্দে ভুট্টা বীজ থেকে G18 আইসোলেট করেছিল। এবার কিছু প্রাকৃতিক হরমোন যেমন হচ্ছে, প্রথমে হচ্ছে কাইনিন, প্রাকৃতিক হরমোন যেমন G18 এর আরেকটা নাম হচ্ছে ট্রান্স-6। G18টাকে বলা হয়, G18 যে হরমোনটা, এটার নাম হচ্ছে ট্রান্স-6 4-হাইড্রক্সি 3-মিথাইল butyl অ্যামাইনো পিউরিন। এটা একটা প্রাকৃতিক হরমোন। এছাড়াও প্রাকৃতিক হরমোন রয়েছে আইসোপেন্টাইল অ্যাডেনিন একটা প্রাকৃতিক হরমোন, ডাইহাইড্রো G18 এটা একটা কিন্তু প্রাকৃতিক সাইটোকাইন। এছাড়া কৃত্রিমদের মধ্যে রয়েছে কাইনেটিন বা কাইনিন রয়েছে, একই জিনিস। তাছাড়া রয়েছে 6-বেনজাইল অ্যামাইনো পিউরিন 6-বেনজাইল অ্যাডেনিন 6-বেনজাইল অ্যাডেনিন
এবং NN ডাইফিনাইল ইউরিয়া, এগুলো হচ্ছে সিনথেটিক হরমোন। তো সাইটোকাইনিনের অপর নাম কি? সাইটোকাইনিন হচ্ছে সাইটো মানে সেল, কাইনিন মানে ডিভিশন, অর্থাৎ যে হরমোনটা প্ল্যান্টের সেল ডিভিশনে সাহায্য করে তাকে সাইটোকাইনিন বলে। Since the discovery of G18, যেটা জিয়ামেজ থেকে পাওয়া গেল, several naturally occurring cytokines, some synthetic compounds with cell division promoting activity have been identified. তাহলে অনেকগুলো সিনথেটিক হরমোন আমরা ডিসকভার করা হলো। এবার এর কাজ কি? But the natural cytokines are synthesized in region where rapid cell division occur. যে সমস্ত জায়গাতে উদ্ভিদের কোষ বিভাজন প্রসেসটা খুব দ্রুত হয়, বিশেষ করে এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, মানে ভাজক কলার টিস্যু, সেগুলো তোমার কী হচ্ছে, এই সাইটোকাইনিন বেশি বেশি সিনথেসিস হয়। রুট এপিসেস, যেমন হচ্ছে রুটের এপিক্যাল মেরিস্টেমে, ডেভেলপিং শুট বার্ডের ক্ষেত্রে, ইয়াং ফ্রুটসের ক্ষেত্রে এর পরিমাণটা বাড়ে। ইট হেল্প টু প্রডিউস নিউ লিভস, তাহলে নতুন নতুন পাতা তৈরি করতে হেল্প করে। ক্লোরোপ্লাস্ট ইন লিভস, এবং পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট ফর্মেশন করে, পাতাগুলো গ্রিনারি রাখে। ল্যাটারাল শুট গ্রোথ, এটা এপিক্যাল ডোমিনেন্সকে প্রোটেক্ট করে তোমার ল্যাটারাল ডোমিনেন্সকে করে, অর্থাৎ পার্শ্বস্থ বৃদ্ধিকে বাড়ায়। অ্যাডভেন্টিসিয়াস শুটস ফর্মেশন, অর্থাৎ শাখা প্রশাখাযুক্ত কাণ্ড ফর্মেশন করছে, ল্যাটারাল গ্রোথ দেখাচ্ছে। সাইটোকাইনিন হেল্পস ওভারকাম এপিক্যাল ডোমিনেন্স, অক্সিন যেমন কী করলো, অগ্রস্থ প্রকটতা দেখালো, কিন্তু অগ্রস্থ প্রকটতা পার্শ্বস্থ প্রকটতা দেখাবে। দে প্রমোট নিউট্রিয়েন্ট মেটাবলিজম, তারা পুষ্টিকে মানে মেটাবলাইজ করছে। হেল্পস ইন ডিল অফ স্লিপ সেন্সেন্সকে ডিলে করবে। তাহলে আমরা এর ফাংশনগুলো আরও ডিটেলসে আলোচনা করি, যে সাইটোকাইনিন আসলে কি করে। এর ফাংশন হচ্ছে স্টিমুলেট সেল ডিভিশন ইন সাইটোকাইনেসিস, যেটা আমরা সাইটোকাইনিন মানে সেল ডিভিশন। এরা কী করে, সেল ডিভিশনটাকে খুব মানে কোষ বিভাজনটাকে খুব দ্রুত হারে করতে পারে। এবং কি করে এরা, সেল করে স্টিমুলেট মরফোজেনেসিস। মরফোজেনেসিস মানে হচ্ছে এরা মরফোলজি ফর্মেশন, অর্থাৎ লিভ, স্টেম, রুটস, এসব জিনিসগুলো ফর্মেশন করতে। আর যদি ক্যালাস কালচারের মধ্যে সাইটোকাইনিনের পরিমাণটা বেশি পরিমাণে দেওয়া হয়, তাহলে ক্যালাস থেকে কী হয়, রুট শুট ডিফারেন্সিয়েশন ফর্মেশন শুরু হয়ে যায়, এটাকে মরফোজেনেসিস বলা হয়। ইনক্রিজ সাইজ অফ লিভস, লিপ ডিস্ক, অর্থাৎ লিপ একটা পাতা, ধরেন এটা একটা পাতা, এই পাতার যে ডিস্কটা রয়েছে, লিপ শেপ যে রয়েছে, সে শেপটাকে বৃদ্ধি করতে হেল্প করে। ইন্ডাকশন অফ ল্যাটারাল বার্ড গ্রোথ, যেহেতু এটা অগ্রস্থ প্রকটতাকে প্রিভেন্ট করে এবং এরা পার্শ্বস্থ দিকে ল্যাটারাল দিকে বৃদ্ধি সাহায্য করে। আবার দিয়ে স্লিপ এক্সপেনশন করা, পাতার প্রশস্ত বৃদ্ধি করবে। ক্লোরোফিল সিনথেসিস হচ্ছে আসলে কি হয়, যে ক্লোরোফিল সিনথেসিস, নতুন নতুন ক্লোরোফিল সিনথেসিস করতে হেল্প করে এটা। এবং ডিলে সেনিসেন্স এজিং, এরা মেনলি করে তোমার বার্ধক্যের বিলম্ব করতে, একে রিচমন্ড ল্যাং এফেক্টও বলা হয়। এটা রিচমন্ড ল্যাং এফেক্ট, এটা আবার কী জিনিস দেখো। নর্মালি কি হয়, আমাদের ক্লোরোফিল এটা রয়েছে জ্যান্থিয়াম গাছের উপর, জ্যান্থিয়াম প্ল্যান্টের লিপকে কী করা হয়, একটা তো নর্মাল ওয়াটার রয়েছে, নর্মাল ওয়াটার একটা সাইটোকাইনিন সমৃদ্ধ ওয়াটারের মধ্যে ডোবানো হয়। নর্মাল ওয়াটার, একটা সাইটোকাইনিন রয়েছে, দেখা যাচ্ছে যে এই লিপটা অনেকদিন পর্যন্ত সতেজ থাকছে, লিভিং থাকছে এই সাইটোকাইনিন ওয়াটারের মধ্যে। কেন? কারণ একটা পাতাকে যখন আমরা গাছ থেকে খুলে রাখি, পাতার মধ্যে যে ক্লোরোফাইলেজ বলে একটা এনজাইম রয়েছে, এরা কি করে, ডেস্ট্রয় করে ক্লোরোফিলকে ডেস্ট্রয় করে। কিন্তু সাইটোকাইনিন কি করে, সাইটোকাইনিন তোমার এই ক্লোরোফাইলেজ এনজাইমটাকে ইনহিবিট করে, এটাকে নষ্ট করে দেয়, যার ফলে সাইটোকাইনিন দ্রবণের মধ্যে যদি জ্যান্থিয়াম লিপকে রাখা হয় তো অনেকদিন পর্যন্ত সতেজ থাকে। এটাকে বলা হয় রিচমন্ড ল্যাং এফেক্ট। কারণ এই সাইটোকাইনিন ক্লোরোফিল সিনথেসিসে, বিশেষ করে প্রোটিন অ্যান্ড ডিএনএ সংশ্লেষে প্রোটিন সিনথেসিসে সাহায্য করে।
ক্লোরোফিল সিনথেসিস, প্রোটিন সিনথেসিস সাহায্য করে। ডেভেলপমেন্ট অফ এমব্রায়োনিক সিড জার্মিনেশন, অর্থাৎ যখন বীজ অঙ্কুরিত হয় সেই বীজ অঙ্কুরোদ্গমের সময় এরা কী করে, আমাদের নর্মালি অ্যাবসিসিক অ্যাসিড যে হরমোনটা রয়েছে সে কী করে, সিড ডরমান্সিকে প্রমোট করে, সিড ডরমান্সি প্রমোট করছে। বাট কী করে, সাইটোকাইনিন এই জিনিসটাকে বাধা দেয়, সাইটোকাইনিন অ্যাবসিসিক অ্যাসিডের অ্যাক্টিভিটিটাকে বাধা দিচ্ছে সিড জার্মিনেশন। তারপর আর কি কাজ করছে, এরা কাজ করে কি, তাহলে প্রমোট, এটা হচ্ছে প্রোটিন সিনথেসিস হেল্প করে, উদ্ভিদ বডিতে প্রোটিন সিনথেসিস, যাতে বেশি বেশি প্রোটিন সিনথেসিস হয় সেই কাজটা করে। এরা হচ্ছে তোমার মরফোজেনেসিস হেল্প করলো, মরফোজেনেসিস কাজ থেকে, তারপর হচ্ছে ক্লোরোফিল সিনথেসিস করলো এবং ওপেনিং অফ স্টোমাটা করে, এছাড়া তোমার ওপেনিং অফ স্টোমাটা পত্ররন্ধ্র উন্মোচনে সাহায্য করে। উদ্ভিদের টেম্পারেচার টলারেন্স এবং ডিজিজ রেজিস্ট্যান্স ফর্মেশন করে, যেহেতু প্রোটিন তৈরি হয় বিভিন্ন ধরনের, ক্লোরোফিল তৈরি হচ্ছে, তাই এটাকে টেম্পারেচার টলারেন্স অর্থাৎ তাপমাত্রা সহ্য করতে, টেম্পারেচার টলারেন্স অ্যান্ড ডিজিজ রেজিস্ট্যান্স ফর্মেশন সাহায্য করে, রেজিস্ট্যান্সে সাহায্য করছে। এছাড়া তোমার এরা পার্থেনোকার্পি তৈরি করতেও কিন্তু হেল্প করে, পার্থেনোকার্পি তৈরি করতেও হেল্প করছে। আর সাইটোকাইনিন আরেকটা হেল্প হচ্ছে, এটা ফ্লাওয়ারিংয়ে হেল্প করছে, ফ্লাওয়ারিং বিশেষ করে কিউকারবিটার ক্ষেত্রে, ফিমেল মানে কিউকারবিটার ক্ষেত্রে, কুমড়োদের ক্ষেত্রে স্ত্রী পুষ্প তৈরি করতে হেল্প করছে। তাহলে এর অ্যাপ্লিকেশনটা কি, কোনো কোষ বিভাজন করতে গেলে আমরা এর অ্যাপ্লিকেশন করি, কোনো ক্যালাস থেকে যদি কাণ্ড ডেভেলপ করতে হয়, স্যুট ডেভেলপ করতে হয়, তখন সেখানে ব্যবহার করি। কোনো ডরমেন্সি যেটা অ্যাবসিসিক অ্যাসিডের মাধ্যমে হয় সেটা ব্রেক করার জন্য আমরা কী করি, সাইটোকাইনিন ইউজ করা হয়। ইনক্রিজ প্রোডাকশন অফ সেকেন্ডারি মেটাবোলাইট, অর্থাৎ সেকেন্ডারি মেটাবোলাইট বলতে ধরে না তুমি এখানে একটা গাছকে তুমি কী দিলে, গ্লুকোজ দিলে, ওরা গ্লুকোজ থেকে কী তৈরি করলো, দেখা গেলো গ্লুকোজ থেকে ওরা তৈরি করলো পাইরুভেট। তো পাইরুভেটটা কি, এটা সেকেন্ডারি মেটাবোলাইটস, এরকম ব্যাপার। এক্সাম্পল রিডিউস রেট অফ ক্লোরোফিল অ্যান্ড প্রোটিন ডিগ্রেডেশন, তাহলে এরা অ্যান্টিসেনিসেন্স হরমোন, তাই সাইটোকাইনিনকে বলা হয় অ্যান্টিসেনিসেন্স হরমোন। আশা করি সাইটোকাইনিনের কাজ তোমরা বুঝতে পেরেছো। ইথিলিন হলো একটা অন্যতম গ্যাসিয়াস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। গ্যাসিয়াস মানে এটা হচ্ছে গ্যাসিয়াস ফর্মে, গ্যাস ফর্মে ইথিলিনকে পাওয়া যায়, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C2H4, কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C2H4, ইথিলিন। It is synthesized in large amounts by tissues undergoing senescence and ripening fruits, অর্থাৎ যে সমস্ত কলাগুলো বার্ধক্যের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে বা যাগুলো তোমার ফল পাকতে শুরু করেছে, তাদের ক্ষেত্রে ইথিলিনের কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি পাওয়া যায়। ইথিলিন জিনিসটা প্রথম আবিষ্কার হয়েছিল, এটা মিথিওনিন সালফার containing amino acid মিথিওনাইন থেকে ইয়াং সাইকেলের মাধ্যমে, ইয়াং চক্রের মাধ্যমে তোমার এই মানে ইথিলিন ফর্মেশন হয়। ইথিলিন পরবর্তীতে 1910 খ্রিস্টাব্দে কাজিন্স বলে একজন বৈজ্ঞানিক 1910 খ্রিস্টাব্দে দেখেন অরেঞ্জ থেকে এক ধরনের গ্যাস রিলিজ হচ্ছে এবং এটা অন্য পাশাপাশি অরেঞ্জদের কিন্তু পাকতে হেল্প করছে। সে গ্যাসটার নাম দেন কি, সেটা ইথিলিন নামে নামকরণ করেন। এটা কাজিন্স 1910 খ্রিস্টাব্দে প্রথম দেখেছিল যে অরেঞ্জ প্ল্যান্টের ক্ষেত্রে একটা অরেঞ্জ পাকা কমলা লেবু থেকে কিছু গ্যাসিয়াস পদার্থ বেরোচ্ছে, যেগুলো অন্য ফলদের পাকতে সাহায্য করছে। এটাকে বলা হচ্ছে তোমার
ইথিলিন বলা হয়। এটি পরবর্তী বিজ্ঞানী গেন 1934 খ্রিস্টাব্দে এটাকে এই ইথিলিনকে গ্যাস ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে ক্রোম্যাটোগ্রাফি এর মাধ্যমে প্রথম আইসোলেট করতে পেরেছিল। তাহলে সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড মিথিওনাইন থেকে ইয়াং সাইকেলের মাধ্যমে ইথিলিন তৈরি হয়। কাজিন 1910 খ্রিস্টাব্দে প্রথম ইথিলিনকে অরেঞ্জ কমলারের মধ্যে পেয়েছিল। তারপরে গেন 1934 খ্রিস্টাব্দে এটাকে গ্যাস ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে আলাদা করা হয়েছে। But the influence of ethylene on plants include horizontal growth of seedling, swelling of the axis, and apical hook formation in dicot seedling. তাহলে কি হলো এখানে? বলছে যে এই যে ইথিলিন হরমোনটার প্রধান কাজই হচ্ছে প্ল্যান্টগুলোকে হরাইজন্টাল বৃদ্ধি করা, অর্থাৎ আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখেছি এটা অগ্রস্থ প্রবণতা, উপরের দিকে বাড়ছে বা নিচের দিকে বাড়ছে, কিন্তু এটা পার্শ্ববর্তী দিকে বৃদ্ধি পাবে। এবং সোয়েলিং অফ অ্যাক্সিস অর্থাৎ কক্ষগুলো পুড়ে, অর্থাৎ গাছটা কাণ্ডটা মোটা হবে। অ্যান্ড এপিক্যাল হুক ফর্মেশন, অর্থাৎ একটা সিডলিং যদি হয় তো ওর বাইরের দিকে কী হবে, এটা হুক ফর্মেশন হবে, এরকমভাবে হুক ফর্মেশন হবে, গাছের মধ্যে হুক ফর্মেশন হবে। ইথিলিন প্রমোটস সেনিসেন্স অ্যান্ড অ্যাবসিশন। সেনিসেন্স মানে বার্ধক্যকে ত্বরান্বিত করছে, এবং অ্যাবসিশন পাতা বা ফুল ফলকে ঝরে যেতে সাহায্য করছে, স্পেশালি লিভস অ্যান্ড ফ্লাওয়ার। ইথিলিন ইজ হাইলি এফেক্টিভ ইন ফ্রুট রিপেনিং, অর্থাৎ ফল পাকতে ইথিলিনটা সবচেয়ে বেশি এফেক্ট রাখে। ইট এনহ্যান্স দ্য রেসপিরেশন রেট ডিউরিং দ্য রিপেনিং অফ দ্য ফ্রুটস, এবং এটাকে বলা হয় রেসপিরেটরি ক্লাইম্যাক্ট্রিক। তো ক্লাইম্যাক্ট্রিক ফ্রুট হচ্ছে ক্লাইম্যাক্ট্রিক ফ্রুট, যে সমস্ত ফ্রুট যখন পাকবে তখন ওর রেসপিরেশন রেটটা অর্থাৎ CO2 প্রোডাকশন রেটটা বেড়ে যায়, সে সমস্ত ফ্রুটকে বলা হচ্ছে ক্লাইম্যাক্ট্রিক ফ্রুট। তো ইথিলিন কী করছে, এই সমস্ত ক্লাইম্যাক্ট্রিক ফ্রুটকে রেসপিরেশন বাড়িয়ে দিচ্ছে এবং তার বিপাকক্রিয়া খুব দ্রুত করে তার ফলটা পাকতে সাহায্য করছে। ইথিলিন ব্রেকস সিড অ্যান্ড বাড ডরমেন্সি, অর্থাৎ একটা বীজের যে সুপ্ত অবস্থা, কুড়ির যে সুপ্ত অবস্থা, সেটা ভাঙতে সাহায্য করছে। ইনিশিয়েট জার্মিনেশন, এবং খুব দ্রুত অঙ্কুরোদ্গমে সাহায্য করছে পিনাট সিডের ক্ষেত্রে। স্প্রুটিং অফ পোট্যাটো টিউবার্স, অর্থাৎ পোট্যাটোর যে কন্দ সেটাকে ফুটতে সাহায্য করছে, অর্থাৎ পোট্যাটোকে জার্মিনেট করতে বা ওখান থেকে নতুন পাতা বেরোতে সাহায্য করছে। ইথিলিন প্রমোটস র্যাপিড ইন্টারনোড অ্যান্ড পিটিওল ইলংগেশন ইন ডিপ ওয়াটার রাইস প্ল্যান্ট। তাহলে ডিপ ওয়াটার অর্থাৎ জলের মধ্যে সমস্ত রাইস প্ল্যান্ট তৈরি হয়, তাদের ক্ষেত্রে ইন্টারনোড অংশ বা পিটিওল অংশ পরমধ্যে বৃদ্ধি করতে সাহায্য করছে। ইট হেল্পস লিভস আপার পার্ট অফ দ্য স্যুট টু রিমেইন অ্যাবভ ওয়াটার। লিভস আপার পার্ট অফ দ্য স্যুট, কাণ্ডের যে উপরের অংশটা, সেটাকে যেটা জলের যে উদ্ভিদগুলো, ধরুন একটা পদ্ম পাতা, তো পদ্ম পাতার পাতাটা ভেসে থাকবে, পাতাটা আপার পার্ট, সেই পার্টটাকে বৃদ্ধি করতে সাহায্য করছে। ইথিলিন অলসো প্রমোটস রুট গ্রোথ, এটা তোমার মূলের বৃদ্ধিতে সাহায্য করছে এবং রুট হেয়ার ফর্মেশনে সাহায্য করছে। ইট হেল্পস দ্য প্ল্যান্টস টু ইনক্রিজ দেয়ার অ্যাবজর্পশন সারফেস, অর্থাৎ এটা যেহেতু রুট হেয়ার ফর্মেশন করতে সাহায্য করছে, তাই রুট হেয়ারের মাধ্যমে কী করে, এরা বেশি বেশি জলকে অ্যাবজর্ব করতে পারবে। তো আমরা এই ইথিলিন কী বললাম, ন্যাচারাল ইনহিবিটার, এবং এটা ভোলাটাইল হরমোন অর্থাৎ উদ্দায়ী, ওই জন্য বলা হয় ভোলাটাইল প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা কোথায় তৈরি হচ্ছে, প্রেজেন্ট রিপেনিং ফ্রুট, পাকা ফলে, ফুল, রুট, স্টেম, রুট টিউবার, সিড সব জায়গায় তৈরি হচ্ছে। এটা প্রথম আবিষ্কার করেছিল গেন 1934 খ্রিস্টাব্দে। সেটা কোথায়, গ্যাস ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে। অ্যান্ড কুকার রিকগনাইজড ইট ওয়াজ প্ল্যান্ট হরমোন। Ethylene is used to initiate flowering and for synchronizing fruit set in pineapple. তাহলে কি হচ্ছে, এটা পুষ্পোৎপাদন প্রসেসটা খুব দ্রুত করলো, মানে ইথিলিন কি করবে, সব কিছু ম্যাচুরেশনটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে এবং ফ্রুট সেট অর্থাৎ ফ্রুটের ডেভেলপমেন্ট ঘটাবে। ইট অলসো ইনডিউস ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো, এবং আমের ক্ষেত্রে এটি ফ্লাওয়ারিংয়ে হেল্প করছে। সিন্স ফ্লাওয়ারিং হেল্প করছে, আমার ক্ষেত্রে ফ্লাওয়ারিংয়ে হেল্প করবে, এবং সেই ফ্লাওয়ারিংটা কি বিশেষ করে তোমার স্ত্রী পুষ্পর ফ্লাওয়ার তৈরি করতে খুব বেশি সাহায্য করবে। এরা হচ্ছে
এছাড়া ম্যাঙ্গো ছাড়াও কুমড়ো, তরমুজ এদের ক্ষেত্রে কি ফিমেল ফ্লাওয়ার ডেভেলপ করতে হেল্প করবে, ফিমেল ফ্লাওয়ার এর সঙ্গে বাড়াবে। সিন্স ইথিলিন রেগুলেট সাম ফিজিওলজিক্যাল প্রসেস, কিছু শারীরবৃত্তিক প্রসেসকেও এরা নিয়ন্ত্রণ করে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড পিজিআর ইন এগ্রিকালচার, মানে এই কৃষিবিদ্যায় সবচেয়ে যে সমস্ত হরমোনগুলো বেশি ব্যবহার হয় তার মধ্যে হচ্ছে ইথিলিন অন্যতম। দ্য মোস্ট ওয়াইডলি ইউজড কম্পাউন্ড সোর্স ইথিলিন ইজ এ ইথিফন। তা ইথিলিনের যে কম্পাউন্ডটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইথিফন। ইথিফন ইন অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ যেটা জলে দ্রবীভূত হয় বা যেটা লিকুইড আকারে থাকে, is readily absorbed and transported within the plant and release ethylene slowly. তাহলে ইথিফন হচ্ছে একটা কেমিক্যাল বা অ্যাকোয়াস সলিউশন যেটা প্ল্যান্টের মধ্যে স্প্রে করলে সেটা খুব তাড়াতাড়ি প্ল্যান্টরা অ্যাবজর্ব করে নেয় এবং প্ল্যান্টরা ইথিলিন তৈরি করতে শুরু করে দেয়। ইথিফন হ্যাস্টেন ফ্রুট রিপেনিং, ইথিফন খুব দ্রুত কি ফল পাকতে সাহায্য করে ইন টমেটোস, অ্যাপেলস অ্যান্ড অ্যাক্সিলাইট অ্যাবসেশন, এবং পাতাকে ঝরতেও সাহায্য করে, ফলকে ঝরতেও সাহায্য করে ইন ফ্লাওয়ার ইন ফ্রুটস, থিনিং অফ কটন, চেরি অ্যান্ড অল। ইট প্রমোটস ফিমেল ফ্লাওয়ার ইন কিউকাম্বার, দেয়ার বাই ইনক্রিজিং দ্য ইল্ড, তার ফলে কি এটা স্ত্রী পুষ্প উৎপাদনে সাহায্য করে। তাহলে ইথিলিন কি দেখো প্রমোটস কালার ডেভেলপমেন্ট ফ্রুট, অর্থাৎ একটা ফল যখন পাকছে তখন এটা গ্রিন কালার থেকে সেটা ফলের নিজস্ব ইয়েলো বা ব্রাউন কালার ফর্মেশন হেল্প করছে। স্টিমুলেট রিপেনিং ইন ক্লাইমেট্রিক ফ্রুট, যখন ক্লাইমেট্রিক ফ্রুট অর্থাৎ যে সমস্ত ফ্রুটগুলো যখন তোমার কী হচ্ছে পাকছে তখন খুব বেশি পরিমাণে তোমার কি CO2 নির্গমন করতে হয়, শ্বসনের হার বেড়ে যাচ্ছে। যেমন এক্সাম্পল হলো বানানা, অ্যাপেল, অরেঞ্জ, এই সমস্ত ফ্রুটের ক্ষেত্রে কী করছে স্টিমুলেট করছে, তাকে পাকতে সাহায্য করছে। প্রমোট ডিগ্রেডিং অফ সাইট্রাস, অর্থাৎ ডিগ্রিনিং অর্থাৎ একটা লেবু জাতীয় যে ফলগুলো সেগুলো গ্রিন কালার থাকে কাঁচা অবস্থায়, সেটাকে ডিগ্রিনিং অর্থাৎ কাঁচা অবস্থায় গ্রিন কালারটাকে দূরে সরিয়ে সেখানে ইয়েলো কালার নিয়ে আসতে সাহায্য করছে। অল্টার সেক্স এক্সপ্রেশন ইন কিউকারবিটাতে প্রচুর পরিমাণে ফিমেল ফ্লাওয়ার তৈরি করতে হেল্প করছে। প্রমোট ফ্লাওয়ারিং ইন ব্রোমেলিয়াল পাইনঅ্যাপেলের ক্ষেত্রে এটা ফ্লাওয়ারিং প্রমোট করছে। স্টিমুলেট ডেহিসেন্স ইন নাটস, এরা ডেহিসেন্স মানে বিধান, অর্থাৎ একটা বীজকে ফাটতে এবং সেখান থেকে বীজগুলো ফল থেকে বীজগুলো ছড়িয়ে পড়তে সাহায্য করছে এই ইথিলিন। তাহলে আমরা একবার দেখে নিই। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রুট রিপেনিংয়ে সাহায্য করছে কে তোমার ইথিলিন। ইথিলিনের প্রধান কাজ হচ্ছে ফ্রুট রিপেনিং, ফল পাকতে সাহায্য করে, কারণ এখানে ইথোপেন যে কেমিক্যাল অ্যাকোয়াস সলিউশনে রয়েছে সেটা ইথিলিনকে রিলিজকে হেল্প করে এবং সেটা ফল পাকায়। লিভ অ্যাবসিশন, কারণ এখানে ক্লোরোফাইলেজ বলে একটা এনজাইম রয়েছে, ক্লোরোফাইলেজ বলে একটা এনজাইম রয়েছে। এছাড়া তোমার মোচনের জন্য কী লাগছে অ্যাবসিশন লেয়ার, সেলুলোজ এবং একটা পাতার কি উপাদান সেলুলোজ থাকে, কোষ প্রাচীরের সেলুলোজ, এখানে সেলুলেজ বলে এনজাইম থাকছে বা পেকটিনেজ বলে এনজাইমগুলো, এই এনজাইমগুলোর কার্যকারিতা খুব দ্রুত বৃদ্ধি করছে কি ইথিলিন, যার ফলে ক্লোরোফিল নষ্ট হচ্ছে এবং যার ফলে তোমার এখানে সেনিসেন্স বা বার্ধক্য চলে আসছে, সেনিসেন্স, এবং সেলুলোজ পেকটিনেজকে স্টিমুলেট করার ফলে অ্যাবসিশন হচ্ছে, অর্থাৎ পাতা বা ফুল এগুলো ঝরে যাচ্ছে। স্টিমুলেট ফ্লাওয়ার লিফ সেনিসেন্স, কেন ক্লোরোফাইলেজ এনজাইম এক্সট্রিমেট হওয়ার জন্য পাতা সেনিসেন্স চলে আসছে। ব্রেকিং ডরমান্সি, অর্থাৎ যে সমস্ত বীজ খুব দ্রুত বিভাজিত হয় না, দ্রুত অঙ্কুরোদ্গম ঘটে না, তাদের ডরমান্সিটাকে অর্থাৎ সুপ্ত অবস্থাকে ভাঙতে সাহায্য করছে। বিশেষ করে বার্লি জাতীয় দানাশস্য বা তোমার স্ট্রবেরি, আপেল এসবতে খুব বেশি সাহায্য করছে। স্টেম সুয়েলিং, অর্থাৎ কাণ্ডটাকে মোটা করতে সাহায্য করছে। ইথিলিন এবং অক্সিন যদি একসঙ্গে প্রয়োগ করা হয় তাহলে ল্যাটারাল বার্ড সাপ্রেশন, অর্থাৎ এরা অ্যান্টিসাইটোকাইনিন হিসেবে কাজ করবে, কারণ সাইটোকাইনিনের কাজ কি ল্যাটারাল বৃদ্ধি করা, কিন্তু যখন ইথিলিন অক্সিন একসঙ্গে প্রয়োগ করা হচ্ছে তখন সেখানে ল্যাটারাল বার্ড সাপ্রেশন হচ্ছে। স্টিমুলেট ল্যাটেক্স ফ্লো ইন রাবার ট্রি, অর্থাৎ রাবার প্ল্যান্টের ক্ষেত্রে বেশি পরিমাণে এই ল্যাটেক্স তৈরি করতে হেল্প করছে। ইমপ্রুভ সেকেন্ডারি মেটাবলাইট লাইক সেনোসিড টাইপের সেকেন্ডারি মেটাবলাইটকে তৈরি করছে। ইনক্রিজ প্রোডাকশন অফ ফাইটোটিউবুলিন অ্যান্ড ফাইটোস্টেরল, অর্থাৎ এই সমস্ত
বাই প্রোডাক্ট সেকেন্ডারি মেটাবোলাইটসগুলো তোমার তৈরি করতে হেল্প করছে। ইনক্রিজ ফ্লাওয়ার ওপেনিং অ্যান্ড ডিসকালারেশন, ফুলগুলো খুলতে এবং সেগুলো ডিসকালার করতেও হেল্প করছে। আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ট্রিপল রেসপন্স। দেখা যাচ্ছে যে এই ইথিলিন কনসেন্ট্রেশনটাকে যদি বাড়িয়ে দেয়, বীজ যখন অঙ্কুরোদ্গম হচ্ছে, একটা সিডলিংকে তুমি ডার্ক প্লেসে ডেভেলপ করছো একটা সিডলিং। এবার ডেভেলপ করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার মধ্যে যদি ইথিলিন কনসেন্ট্রেশনটাকে বাড়ানো যায় পার্টস পার মিলিয়নে, তাহলে কি তিনটে পরিবর্তন দেখা যায়। এক নম্বর হচ্ছে সিডলিং স্টেম স্টপ ইলংগেশন, অর্থাৎ অক্সিজেনের কাজ কি, এটাকে বৃদ্ধি করা, কিন্তু এটা কি করবে, এই বৃদ্ধিটাকে বন্ধ করে ইলংগেশন হতে দেবে না। সিডলিং স্টেম থিকেন, অর্থাৎ এই যে স্টেমটা সেটা থিকেন হতে মোটা হতে শুরু করবে। সিডলিং স্টেম বেন্ডস ফর্মিং এ হুক, এবং সিডলিংটা এভাবে বেন্ড হবে এবং একটা হুক ফর্মেশন করছে, এবং এটা কি করছে, হোরাইজন্টাল গ্রোথ দেখাচ্ছে। হোরাইজন্টাল গ্রোথ, এই তিনটে তোমার এফেক্ট তোমার দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, এর দ্বারা, মানে অক্সিজেনের দ্বারা। এই হরাইজন্টাল গ্রোথকে বলা হয় ডায়াজিওট্রপিক মুভমেন্ট বলা হয়ে থাকে। ক্লিয়ার হলো? এবার হচ্ছে এপিন্যাস্টিক চলন, আরো কিছু ফাংশন দেখা যায়। এক নম্বর হচ্ছে লিফ এপিন্যাস্টি। এর মানে হচ্ছে লিফ এপিন্যাস্টি শব্দের অর্থ হচ্ছে ইথিলিনের পাতার আপার সারফেসের বৃদ্ধিটা বেশি হয়। পাতার যে আপার সারফেস রয়েছে, আপার সারফেস এর বৃদ্ধি বেশি হয়, মানে একটা লিফের আপার সারফেসের বৃদ্ধি যদি বেশি হয়, তো লিফটা কি হবে, মুড়ে যাবে। আপার সারফেসের ইথিলিনের কনসেন্ট্রেশন বেশি হওয়ার ফলে এর বৃদ্ধি বেশি হয়, লোয়ার সারফেস কম হয় বলে পাতাটা কি হয়, এভাবে বাঁকা হয়ে যায়। তারপরে এরা কি করছে, এরা হচ্ছে তোমার সেনেসেন্স ফর্মেশন করছে এবং গ্রোথ অফ রুট। এরা কি করছে, রুট এবং রুট হেয়ারের ফর্মেশন হেল্প করছে। গ্রোথ অফ রুট, অ্যাডভেন্টিসিয়াস রুটস এবং তোমার রুট হেয়ার ডেভেলপ করতে হচ্ছে। এছাড়া তোমার কি করে, ইথিলিন তোমার উদ্ভিদ থেকে ফাইটোঅ্যালাক্সিন ফর্মেশন করে, ফাইটোঅ্যালাক্সিন উৎপাদন বেড়ে যায়। এটা কি করে, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি রয়েছে, মানে উদ্ভিদের ডিজিজ রেজিস্ট্যান্স এটা কিন্তু হেল্প করছে। আশা করি সমস্ত ফাংশনগুলো তোমাদের কাছে ক্লিয়ার হলো। অ্যাবসিসিক অ্যাসিড, তো বুঝতে পারছি অ্যাবসিসিক অ্যাসিড শব্দটা করতে কীভাবে এসছে, অ্যাবসিসন থেকে। অ্যাবসিসন মানে হচ্ছে ঝরে পড়া, অর্থাৎ এটা কি করে, লিভ ফ্রুট এর অ্যাবসিসনকে বাড়াতে সাহায্য করছে। অ্যাবসিসন, ওকে, পাতা ঝরতে বা যেগুলো ঝরে পড়তে সাহায্য করছে। অ্যাবসিসিক অ্যাসিডটা এটা হচ্ছে ন্যাচারাল প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটর, অর্থাৎ প্রাকৃতিকভাবে উদ্ভিদের বৃদ্ধিকে যারা বন্ধ করে দেয় তারা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড দ্বারা হয়। এবং এই হরমোনটাকে স্ট্রেস হরমোনও বলা হয়, কারণ এটা স্ট্রেস কন্ডিশনে এই হরমোনটা রিলিজ হয়। এই হরমোন ডিসকভার প্রথম কি করেছিল, ওয়ারসিং অ্যান্ড রবিনসন আইসোলেট দেম ফ্রম ডরম্যান্ট লিভ বার্ড ডিটেক্টেড পার্ট অফ দ্য প্ল্যান্ট অ্যাবসিসিক অ্যাসিড। 1963 খ্রিস্টাব্দে অ্যাডিকট এবং তার সহযোগীরা একে অ্যাবসিসন 1 এবং 2 নামে কটনের ইম্যাচিওর ফ্রুট থেকে আইসোলেট করেছিল এবং এর নাম দিয়েছিল কি, অ্যাবসিসন 2 বা অ্যাবসিসন 1। কিন্তু পরবর্তীতে তোমার এসার গাছের পাতা থেকে অ্যাসার প্ল্যান্ট থেকে ওয়ারিং তোমার 1965 খ্রিস্টাব্দে এটাকে আইসোলেট করে এবং তার নাম দেয় ডরমিন নামটা পড়ার উদ্দেশ্য হচ্ছে এটা কি, সিড ডরমান সেটাকে প্রমোট করা, অর্থাৎ যে সুপ্ত অবস্থা সেটাকে প্রমোট করে বলে এর নাম হচ্ছে ডরমিন দেওয়া হয়েছিল। এরপরে রাসায়নিকভাবে কেমিক্যালি এবিএ হচ্ছে কেমিক্যালি একটা সেকুইটারপিন, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C15
H20O4 এবং এটা তোমার মেভালোনিক অ্যাসিড থেকে তৈরি হয়, প্রডিউস ফ্রম মেভালোনিক অ্যাসিড থেকে তৈরি হতে পারে। As mentioned earlier, abscisic acid was discovered for its role in regulating the abscission and dormancy. Abscission হওয়ার জন্য এর নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড এবং ডরম্যান্সিকে মেনটেন করার জন্য এর নাম হচ্ছে ডরমিন। But like other plant growth regulator, it also has other wide-ranging effects on plant growth. কিন্তু অন্যান্য প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরগুলোর মতো এরও কিন্তু অনেক ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন রয়েছে। ইট অ্যাক্ট অ্যাজ এ জেনারেল প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটার। তাহলে নর্মালি কী করছে, প্ল্যান্টের যে গ্রোথ, যেটা অক্সিন বা সাইটোকাইন বা জিব্বারেলিন করলো, সেটাকে ইনহিবিট করছে। ইনহিবিটর অফ প্ল্যান্ট মেটাবলিজম, বিশেষ করে তোমার এখানে প্রোটিন সংশ্লেষটাকে স্টপ করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। এফডিএ ইনহিবিট সিড জার্মিনেশন, বীজের অঙ্কুরোদ্গমকে বাধা দিচ্ছে, সিডটাকে বেশি বেশি ডরমেন্সি সুপ্ত অবস্থায় রাখছে, এই জন্য ডরমিন বলা হচ্ছে। এফডিএ স্টিমুলেটস দ্য ক্লোজার অফ স্টোমাটা অ্যান্ড ইনক্রিজ দ্য টলারেন্স অফ ভ্যারিয়াস কাইন্ডস অফ স্ট্রেসেস। এরা কি করছে, অ্যাবসিসিক অ্যাসিড তোমার এরা তীব্র জল, যখন স্ট্রেস কন্ডিশন থাকে, যখন খুব জলের অভাব দেখা দিচ্ছে, তখন এই অ্যাবসিসিক অ্যাসিডটা তোমার মূলের মধ্যে খুব বেশি পরিমাণ উৎপন্ন হচ্ছে এবং এটা জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছে পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়। এই জন্য একে ড্রট রেজিস্ট্যান্স হরমোন বলা হয়ে থাকে। ড্রট রেজিস্ট্যান্স, যখন মাটির মধ্যে জলের পরিমাণটা কম থাকবে এবং তোমার রেজিস্ট্যান্স হরমোন এবং তোমার কী হবে, যার জলের খরচ কম হয়, সেই জন্য মূলের মধ্যে একটি বেশি বেশি তৈরি হবে, জাইলেমের মাধ্যমে বাহিত হবে, এই পাতার পত্ররন্ধ্রকে বন্ধ করে দিবে, বন্ধ করে দিবে। এই জন্য একে বলা হচ্ছে তোমার ড্রট সেন্সিটিভ হরমোন, বা তোমার আরেকটা বলা হচ্ছে কি অ্যান্টি ট্রান্সপিরেন্ট, কারণ এরা কি করছে, এই যে আমাদের যে তোমার পত্ররন্ধ্র রয়েছে গাছের মধ্যে, সেই পত্ররন্ধ্রের যে গার্ড সেল বা রক্ষী কোষ রয়েছে, এই রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম ম্যালেট এর পরিমাণটা কমে যাচ্ছে। এটা কে করছে, অ্যাবসিসিক অ্যাসিড করছে। পটাশিয়াম কমে যাওয়ার ফলে এর টার্গার প্রেশারটা কমে যাচ্ছে বলে কি স্টোমাটাটা ক্লোজ হয়ে যাচ্ছে। পটাশিয়াম ম্যালেটের পরিমাণ কমার ফলে টার্গার প্রেশার কমে যাচ্ছে, কমার ফলে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে যখন ড্রট বা শুষ্ক পরিবেশ থাকবে, তখন যাতে বেশি বেশি পত্ররন্ধ্র উন্মোচন না হয়, বেশি বাষ্পমোচন না হয়, সেটাকে প্রোটেকশন করছে। এই জন্য একে অ্যান্টি ট্রান্সপিরেন্টও বলা হয়, একে ড্রট রেজিস্ট্যান্স হরমোনও বলা হয়ে থাকে। এপিএ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সিড ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন এবং ডরম্যান্সি। তাহলে এরা কি করে, খুব তাড়াতাড়ি বীজগুলোকে তোমার ম্যাচিওর করে এবং বীজের সুপ্ত অবস্থা, অর্থাৎ বীজের যে যাতে অঙ্কুরিত না হয় সেই প্রসেসটাকে স্টিমুলেট করে। বাই ইনক্লুডিং ডরম্যান্সি, এভরি হেল্প সিডস উইথস্ট্যান্ড ডিসোসিয়েশন অ্যান্ড আদার ফ্যাক্টর আনফেভারেবল গ্রোথ। মানে যাতে বীজটা অঙ্কুরিত না হয় তার জন্য কি, এবং সিডস টু উইথস্ট্যান্ড ডেসিকেশন, এবং বীজটা ক্ষয় না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সেই ব্যবস্থাটা করে। যত বেশি পুরনো হয় বীজ, যত বেশি পুরনো হবে, সেখানে এবিএর পরিমাণটা তত বাড়তে থাকবে, যার ফলে যত বেশি বীজ পুরনো হবে, সেই বীজটা অঙ্কুরিত হওয়ার চান্সটা কিন্তু কমতে থাকবে। ইন মোস্ট সিচুয়েশন এবি একটা অ্যান্টাগনিস্টিক টু জিব্বারেলিক অ্যাসিড, কারণ জিব্বারেলিক অ্যাসিড হচ্ছে গ্রোথ প্রমোটিং হরমোন আর অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে গ্রোথ ইনহিবিটিং হরমোন। তাহলে এর কাজগুলো আমরা দেখি। প্রথমে হচ্ছে অ্যাবসিশন অফ ডিফারেন্ট পার্ট। তাহলে কি হয়, আমাদের একটা লিফের মধ্যে ক্লোরোফাইলেজ বলে এনজাইম থাকছে। এছাড়া একটা কোষের মধ্যে কি থাকছে, সেলুলেজ যেটা সেলুলোজকে ব্রেকডাউন করবে, পেকটিনেজ, এই সমস্ত এনজাইমগুলোকে সক্রিয় করছে। সক্রিয় করার ফলে কি হবে, সেলুলোজ পেকটিনেজকে সক্রিয় করার ফলে একটা পাতার যে বোটার মধ্যে কি রয়েছে, এখানে যে টিস্যুগুলো রয়েছে, সেখানে সেলুলোজ থাকছে, পেকটিনেজ থাকছে,
তারপর তোমার হেমিসেলুলোজ থাকছে। তো এনজাইমগুলো যে সেলুলোজ থাকছে সেগুলো সেই কেমিক্যাল কম্পাউন্ডগুলো ব্রেক করার জন্য এই এনজাইমগুলো সক্রিয় হয়ে যায়, তাহলে এটা কি অটোমেটিক লুজ হয়ে যাবে এবং পাতাটা পড়ে যাবে। আবার পাতার মধ্যে ক্লোরোফাইলেজ হওয়ার ফলে কি ক্লোরোফিলকে নষ্ট করছে, পাতা হলদে হয়ে যাবে, পাতা শুকিয়ে যাবে। সিড অ্যান্ড বাড ডরমেন্সি, সবসময় কী করছে এটা, সিড এবং বাডের মধ্যে ডরমেন্সি সুপ্ত অবস্থা নিয়ে আসছে, কারণ যত বেশি পুরনো হবে সিড তত বেশি পরিমাণে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হবে সিডের মধ্যে, যার ফলে ডরমেন্সি আসবে। ইনহিবিট জিব্বারেলিন সিনথেটিক, জিব্বারেলিন হচ্ছে গ্রোথ প্রমোটিং সাবস্টেন্স, এটা আমাদের অঙ্কুরোদ্গমে সহায়তা করে, কিন্তু এটা অঙ্কুরোদ্গমের বিরোধী, অর্থাৎ অ্যান্টি জার্মিনেট হরমোন। কারণ এরা কী করছে, সিড জার্মিনেশন হওয়ার সময়, একটা সিড জার্মিনেশন যখন হচ্ছে তখন প্রথমে কী হচ্ছে যে এর মধ্যে ওয়াটার ঢুকছে, এই জল ইমবাইবেশন হওয়ার ফলে এখানে জিব্বারেলিক অ্যাসিডকে অ্যাক্টিভ করছে। জিব্বারেলিক অ্যাসিড তোমার ডিএনএ তৈরি করছে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এমআরএনএ তৈরি করছে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করছে আলফা অ্যামাইলেজ। এই আলফা অ্যামাইলেজ কী করছে, অ্যালিউরন লেয়ারের এর মধ্যে অ্যালিউরন লেয়ার যে গ্লুকোজটা থাকছে, যে স্টার্চটা থাকছে সেটাকে ভেঙে দিয়ে গ্লুকোজ ফর্মেশন করছে এবং সিডকে জার্মিনেশন করছে। কিন্তু এই আলফা অ্যামাইলেজের অ্যাক্টিভিটিটাকে ডিক্রিজ করে দিচ্ছে কে, তোমার এই অ্যাবসিসিক অ্যাসিড, যার ফলে সেখানে গ্লুকোজ ফর্মেশন হচ্ছে না, যেটা ইউটিলাইজ করতে পারে না বলে জার্মিনেশন হয় না। অ্যান্টি ট্রান্সপিরেন্ট, যখনই তোমার ডট কন্ডিশন তৈরি হবে তখন কি করবে, স্টোমাটার মধ্যে পটাশিয়াম ম্যালেট এর পরিমাণটা কমে যাবে। পটাশিয়াম ম্যালেট কমে গেলে পত্রন্ত্রের যে গার্ড সেল, সেই গার্ড সেলের মধ্যে রসস্ফীত চাপটা কমে যাবে, কমার ফলে কি হবে, তোমার স্টোমাটা ক্লোজ হয়ে যাবে, যার ফলে বাষ্পমোচন বেশি হবে না। অ্যাবসিসিক অ্যাসিড এনহ্যান্স ইন স্ট্রেস কন্ডিশন। স্ট্রেস কন্ডিশন বলতে ড্রট সেন্সিটিভ হরমোন বলা হচ্ছে কি, যখন জলের অভাব দেখা দেবে তখন সেখানে স্ট্রেস কন্ডিশন ওভার ফিজিওলজিক্যাল চেঞ্জেস আনবে। রিভার্স দ্য অ্যাকশন অফ আদার গ্রোথ রেগুলেটর, তো অন্যান্য গ্রোথ যে রেগুলেটর রয়েছে তাদের অ্যাকশনগুলোকে আবার কি ফিরিয়ে আনবে কে, ইথিলিন। আবার ইথিলিন কি করছে, অ্যাবসিসিক অ্যাসিড রুট ফর্মেশনে হেল্প করছে, রুট ফর্মেশন। অনেক প্ল্যান্টের ক্ষেত্রে এটা মূল তৈরি করতে সাহায্য করবে। আবার তোমার হচ্ছে কি, এটা পার্থেনোকার্পিতে সাহায্য করছে, পার্থেনোকার্পি। আবার কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে, স্ট্রবেরির ক্ষেত্রে এটা ফ্লাওয়ারিং এ হেল্প করছে, পুষ্পটাতে সাহায্য করছে। কার ক্ষেত্রে, এটা ফ্লাওয়ারিং এর ক্ষেত্রে, এই স্ট্রবেরির ক্ষেত্রে। তারপর হচ্ছে কি, এটা বার্ড ডরমেন্সিতে হেল্প করছে। এগুলো হচ্ছে এর প্রধান ফাংশন। তো আশা করি এটা বুঝতে পেরেছো।